আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকের জেনেটিক্স লেকচার নাম্বার 4 এ স্বাগতম। এর আগে তোমরা জানো যে আমি তোমাদেরকে 3টা লেকচার পড়াইছিলাম এবং আজকে আমরা হাজির হয়েছি লেকচার নাম্বার 4 নিয়ে। তো আজকে লেকচার নাম্বার 4 এ কিন্তু আমরা মেন্ডেলের প্রথম সূত্র যেটা আমরা পড়ছিলাম, ওই প্রথম সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে, যে 3টা ব্যতিক্রম আছে, ওই 3টা ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। বিকজ এই ব্যতিক্রমগুলো সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আজকের ক্লাসে মেন্ডেলের প্রথম সূত্রে যে 3টা ব্যতিক্রম আছে, আমরা ওই 3টা ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। এই 3টা ব্যতিক্রম কিন্তু সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো গত ক্লাসে আমরা মেন্ডেলের প্রথম সূত্র পড়াইছিলাম। আজকে সেই প্রথম সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভাইয়া, প্রথম সূত্রের ব্যতিক্রম বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝাবো। তার আগে সবাই একটু জয়েন হও তাড়াতাড়ি। তো সবাই একটু জয়েন হও, তোমাদের যারা ফ্রেন্ডরা আছে এই কোর্স করতেছে তাদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দাও। আর ভাইয়াকে দুইটা জিনিস জানাবা, যে আমার লাইফটা ক্লিয়ার কিনা এবং আমার কথাগুলা শোনা যাচ্ছে কিনা। এই দুইটা জিনিস জানাবা। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো আজকে পড়াই ফেলবো। সো তোমরা তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। একটু তাড়াতাড়ি আমাকে একটু জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং লাইভটা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হও, আমাকে একটু জানাও যে আমার লাইভটা ক্লিয়ার কিনা এবং আমার ভয়েস ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কিনা জানাও। আজকে আমরা প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো পড়ব। ক্লিয়ার আছে দেখছি, সম্পা রানী বলছো ক্লিয়ার, আরশিয়া জিনান বলছো ক্লিয়ার বলছো, সিরাজম, স্বপন দাস বলছো ক্লিয়ার, ওকে সরি, কামরান আহমেদ বলছো, মোহাম্মদ ফাহিম বলছো সবাই হাজিরা দেন, ওকে, রুবিনা নাসিন বলছো অল ক্লিয়ার। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে নাও, হ্যাঁ। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম বলতে কি বোঝাচ্ছে তোমরা জানো? মেন্ডেল আমাদেরকে দুইটা সূত্র দিছিল, দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্র আমরা পড়ে ফেলছি গত ক্লাসে। এবং এই বস্তুতেই প্রথম সূত্রগুলো যখন দেওয়া হয়েছে তখন বিভিন্ন সময়ের বিজ্ঞানীরা আরও কিছু এক্সাম্পলের উপর বা আরও কিছু জিনিসের উপর মেন্ডেলের সূত্রগুলো অ্যাপ্লাই করছিল। স্বাভাবিক, যখন একটা সূত্র অ্যাপ্লাই হবে আমি চাইবো যে এই সূত্রগুলা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি। তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে গিয়ে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে মেন্ডেলের সূত্রগুলা মেনে চলে না। কিছু কিছু জীব মেন্ডেলের সূত্রগুলা মেনে চলে না। তো মনে রাখবা, সূত্র যদি না মেনে চলে ওটাকে আমরা ব্যতিক্রম বলি। ব্যতিক্রম শব্দটা খুবই কমন, আমরা কিন্তু কম বেশি জেনে থাকি। যখন কোনো একটা সূত্র মেনে চলবে না তখন আমরা বলবো ওটা হচ্ছে ওই সূত্রের ব্যতিক্রম। ঠিক সেমভাবে তো এই জীব জগতে যতগুলো প্রাণী আছে, যতগুলো উদ্ভিদ আছে, তাদের উপর মেন্ডেলের প্রথম সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্র সাকসেসফুল। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ওই জীবগুলা বা এই উদ্ভিদগুলা মেন্ডেলের প্রথম সূত্র মেনে চলে নাই। এরকম মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী আমরা 3টা ব্যতিক্রম পড়বো। কি 3টা ব্যতিক্রম একটু লিখে রাখি। 1 নম্বরে আমরা যে ব্যতিক্রমটা পড়বো সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। আমরা যে 3টা ব্যতিক্রম পড়বো তার মধ্যে 1 নাম্বার হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে প্রথম সূত্রের মধ্যে 2 নাম্বারটা হচ্ছে সম্পূর্ণ প্রকটতা, সরি এটাকে সমপ্রকটতা বলে, সমপ্রকটতা। 2 নাম্বার হচ্ছে সমপ্রকটতা এবং 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, লিথাল জিন। 3 নাম্বারটা হচ্ছে কি? লিথাল জিন। 3 নাম্বারটা হচ্ছে লিথাল জিন। তার মানে প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা? 3টা। একটা হচ্ছে সম্পূর্ণ প্রকটতা, একটা হচ্ছে সমপ্রকটতা, একটা হচ্ছে লিথাল জিন। তোমরা জানো গত ক্লাসে আমরা যখন মেন্ডেলের প্রথম সূত্র পড়ছিলাম তখন ফিনোটাইপিক যে অনুপাত আমরা পাইছিলাম F2 জেনারেশনে, ওটা ছিল 3:1। তো দেখা গেছে অসম্পূর্ণ প্রকটতা ফিনোটাইপিক রেশিও 3:1 না হয়ে হয় 1:2:1। তাহলে বলো অসম্পূর্ণ প্রকটতা কি মেন্ডেলের প্রথম সূত্রকে মেনে চলছে? চলে নাই। বিকজ যদি মেনে চলতো তাহলে এটার রেশিও কিন্তু 1:2:1 এসে 3:1 আসতো। ঠিক সেমভাবে সমপ্রকটতা দেখা গেছে রেশিও আসছে, আমরা দেখাবো সমস্যা নেই, 1:2:1।
তাহলে মেন্ডেলের প্রথম সূত্রকে যদি এটা মেনে চলতো তাহলে কিন্তু রেশিও কিন্তু 3:1 আসতো। ঠিক সেম ভাবে লিথল জিনের ক্ষেত্রেও 3:1 আসে নাই, আসছে হচ্ছে 2:1। তার মানে এই তিনটা যে প্রথম সূত্র ব্যতিক্রমগুলো আছে এগুলা মেন্ডেলের প্রথম সূত্রকে মেনে চলে না। যদি মেনে চলতো তাহলে রেশিও কখনো এরকম আসতো না, আসতো 3:1। সবগুলোর ক্ষেত্রে রেশিও আসতো 3:1। যেহেতু 3:1 আসে নাই তাহলে এগুলো প্রথম সূত্রের ব্যতিক্রম। আমরা প্রথম সূত্রের ব্যতিক্রম শুরু করব অসম্পূর্ণ প্রকটতা, তারপর সমপ্রকটতা, তারপর লিথল জিন, তারপর আমাদের ক্লাস শেষ। তাহলে আসো আমরা অসম্পূর্ণ প্রকটতা নিয়ে প্রথমে আলোচনা করি। দেখো অসম্পূর্ণ প্রকটতা একটু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। অসম্পূর্ণ প্রকটতা এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। খুবই ইম্পর্টেন্ট, এগুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অসম্পূর্ণ প্রকটতা কি, খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমি আগে একটা ডেফিনেশন লিখে দিব, ডেফিনেশনটা পরীক্ষায় আসতে পারে, ডেফিনেশনটা তোমরাও লিখবা, তারপর আমি ওই ডেফিনেশনটা তোমাদেরকে বুঝাবো। ডেফিনেশনটা আমি লিখতেছি, তোমরা আমার সাথে সাথে লিখতে পারো। অনেক সময় বইয়ের ডেফিনেশনগুলো বোঝা যায় না, তো আমি আমার মতো করে লিখে দিচ্ছি। শঙ্কর জীবে, আমার সাথে সাথে লিখো, তোমরা সবাই শঙ্কর জীব চিনো, হ্যাঁ তোমরা সবাই কিন্তু শঙ্কর জীব চিনো। শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের, শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের দুটি এলিলের মধ্যে, আমার সাথে সাথে লিখো, শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের দুটি এলিলের মধ্যে, বইয়ের মতো না লিখে আমার মতো লিখো, দুটি এলিলের মধ্যে, দুটি এলিলের মধ্যে যদি যদি প্রকট এলিল, যদি প্রকট এলিলটি, যদি প্রকট এলিলটি তার বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়, প্রকট এলিলটি তার বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়, বা এখানে বৈশিষ্ট্য না বলে বলবো তার সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশে, এই কথাটা বলা দরকার আছে, সম্পূর্ণ, তার সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়, নট বৈশিষ্ট্য বলবা, সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়, সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়, তখন উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি, তখন উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। একে অসম্পূর্ণ প্রকটতা বলে, একে অসম্পূর্ণ প্রকটতা বলে। এই ডেফিনেশনটা তোমরা একটু লিখো, বইয়ের মতো না লিখে আমার মতো করে লিখো। সেটা হচ্ছে শঙ্কর জীব, তোমরা শঙ্কর জীব চিনো, শঙ্কর মানে হেটারোজাইগাস। শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের দুইটা অ্যালিল থাকে তোমরা জানো, একটা লম্বা, একটা মানে একটা হইতে প্রকট, একটা থাকে প্রচ্ছন্ন। তো দুটি অ্যালিলের মধ্যে যদি প্রকট এলিলটি তার সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়, কিন্তু আমরা জানি প্রকট এলিল কিন্তু সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে প্রকট এলিলটা সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। তাই এটাই লিখছি যে সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়, তাই এটাকেই বলা হচ্ছে অসম্পূর্ণ। যেহেতু সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না তাই বলা হচ্ছে অসম্পূর্ণ। তখন উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি, মানে প্রকট আর প্রচ্ছন্নের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ ঘটে, একে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। আর অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে বলা হয়, অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে বলা হয়, দায়ী জিনকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। ইন্টারমিডিয়েট মানে বুঝো তো মাঝামাঝি, ইন্টারমিডিয়েট জিন, ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি অবস্থা বলা হয়। সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না, ফলে প্রকট আর প্রচ্ছন্নের মাঝামাঝি কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, মাঝামাঝি, মাঝামাঝি, ইন্টারমিডিয়েট মানে কি মাঝামাঝি, ঠিক আছে। তার মানে অসম্পূর্ণ কেন বলতেছে, অসম্পূর্ণ আমরা কখন বলি, যখন সম্পূর্ণ করতে পারবো না।
তার মানে আমরা তো সবসময় জানি প্রকট এলিল সবসময় তার বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে প্রকট এলিলটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না। হয়তো 75% প্রকাশ করতে পারবে, হয়তো 50% প্রকাশ করতে পারবে, কিন্তু 100% তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। দেখো এই সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশের অর্থটা কি? সম্পূর্ণ তখন আমরা তখনই বলি যখন 100% হচ্ছে সম্পূর্ণ। কিন্তু যেহেতু এখানে আমি বলছি সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, তার মানে হইতে পারে সেটা 75% বৈশিষ্ট্য প্রকাশ করবে, হইতে পারে সেটা 50% বৈশিষ্ট্য প্রকাশ করবে। তার মানে সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করতে ব্যর্থ হয় বিধায় এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। বুঝতে হবে, লাইনগুলা বুঝতে হবে। সম্পূর্ণ নয় বিধায় অসম্পূর্ণ। হ্যাঁ, তো নর্মালি আমরা একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। যেমন ধরো আমরা এর আগেই তো দেখেছি, একটা ছিল বড় হাতের টি, একটা ছিল ছোট হাতের টি, একটা ছিল বড় হাতের টি, একটা ছিল ছোট হাতের টি, এবং এটাই হচ্ছে সংকর জীব। সংকর কেন বলা হচ্ছে বা হেটারোজাইগাস কেন বলা হচ্ছে? একটা প্রকট, একটা প্রচ্ছন্ন। তো নর্মালি আমরা জানি এই প্রকট এলিলটা বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলে, তাই এই জীবটা লম্বা হয়। দেখো এটা কিন্তু সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে। এখন এই ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এই প্রকট এলিলটা সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এখন সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না বিদায় এটা লম্বা হবে না, এটা অন্য কোনো একটা বৈশিষ্ট্য হবে। হইতে পারে সেটা মাঝামাঝি, হইতে পারে মাঝামাঝি, হইতে পারে মাঝামাঝি কোনো কিছু, হইতে পারে মাঝামাঝি কোনো কিছু। দ্যাট মিনস এটা কিন্তু আর তার বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রকাশ করতে পারতেছে না। তো বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রকাশ করতে না পারলে এটাকে বলে অসম্পূর্ণ প্রকটতা। আশা করি তোমাদেরকে এই অসম্পূর্ণ প্রকটতার মিনিংটা বুঝাইতে পারছি। এখন আসো একটা এক্সাম্পল দিতে হবে, কারণ পরীক্ষায় একটা এক্সাম্পল আসবে। এক্সাম্পলের জন্য আমরা বইটাকে ফলো করব। বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে সন্ধ্যা মালতী উদ্ভিদ। সন্ধ্যা মালতী উদ্ভিদে আমরা মেন্ডেলের এই প্রথম সূত্রের ব্যতিক্রম মানে এই অসম্পূর্ণ প্রকটতা আমরা দেখতে পাবো। চলো আমরা এটা একটু দেখে আসি যে অসম্পূর্ণ প্রকটতার এক্সাম্পলটা। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। আমি অসম্পূর্ণ প্রকটতা তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি। এখন আমরা এটা অ্যাকচুয়ালি কোথায় দেখব? আমরা অ্যাকচুয়ালি এটা দেখব সন্ধ্যা মালতী উদ্ভিদে। সন্ধ্যা মালতী উদ্ভিদে। সন্ধ্যা মালতীর বৈজ্ঞানিক নাম জানাটা অবশ্যই জরুরি। মিরাবিলিস জ্বালাপা। মিরাবিলিস জ্বালাপা, এটা হচ্ছে সন্ধ্যা মালতীর বৈজ্ঞানিক নাম, এবং এটাতে আমরা অসম্পূর্ণ প্রকটতা দেখব। এখন সন্ধ্যা মালতী উদ্ভিদের কোথায় দেখব? সেটা হচ্ছে ফুলে দেখব। সন্ধ্যা মালতীর আমরা দুই ধরনের ফুল দেখতে পাবো। একটা হচ্ছে বেশি দেখা যায় এরকম ফুল, আর একটা হচ্ছে কম দেখা যায় এরকম ফুল আমরা দেখতে পাবো। তো নর্মালি সন্ধ্যা মালতীতে প্রকৃতিতে যে দুই ধরনের ফুল আমরা দেখতে পাই সেটা হচ্ছে, একটা হচ্ছে এটা দুইটা ফুল আমরা প্রকৃতিতে বেশি দেখব। একটা হচ্ছে লাল ফুল, একটি হচ্ছে লাল ফুল, একটি হচ্ছে সাদা ফুল। মনে রাখবে হয়তো সাদা ফুল আমরা কম দেখতে পাই, কম দেখা যায়। লাল ফুল বেশি দেখা যায়, বেশি দেখা যায়। মানে প্রকৃতিতে ধরো তোমরা লাল ফুলের সন্ধ্যা মালতী বেশি দেখবা, সাদা ফুলের সন্ধ্যা মালতী কম দেখবা, এটাই বুঝাতে চাইছি। সো যেটা প্রকৃতিতে বেশি দেখা যায় সেটাকে আমরা প্রকট বলি, কারণ এটাই বেশি প্রকাশ পায়। আর এটা কম প্রকাশ পায় বিধায় আমরা সাদা ফুল কম দেখি। তাই লাল ফুল হওয়ার জন্য যে জিনটা থাকবে, লাল হওয়ার জন্য যে ফুলটা লাল হওয়ার জন্য যে জিনটা থাকবে সেটাকে আমরা প্রকট ধরবো। আর ফুল সাদা হওয়ার জন্য যে জিনটা থাকবে সেটাকে প্রচ্ছন্ন ধরবো। কেন? কারণ এটা কম তো আমরা জানি প্রচ্ছন্নগুলো কম হয়, আর এটা প্রকট কেন? এটা বেশি হয়। তো আমরা এই লাল ফুলের জন্য লাল বর্ণের জন্য যে প্রকট জিনটা আছে অবশ্যই প্রকট হবে। সেটাকে আমরা সবসময় কি দেখবো? বড় হাতের ক্যাপিটাল। আমি শিখাইছি তোমাদেরকে ক্যাপিটাল। তো লাল ইংরেজি কি? রেড। রেডের বড় হাতের আর। আর এই সাদা বর্ণের জন্য দায়ী যে প্রচ্ছন্ন জিনটা থাকবে সেটাকে আমি কিভাবে ধরতে বলছিলাম তোমাদেরকে? ছোট হাতের দিয়ে। আর এর ছোট হাতের কি? এই যে ছোট হাতের আর। তাহলে দেখো সন্ধ্যা মালতীর যে লাল ফুলটা প্রকট, কারণ এটা বেশি দেখা যায়। আর সাদা ফুলটা
প্রচ্ছন্ন, কারণ এটা কম দেখা যায়। তো সাদা ফুলকে প্রচ্ছন্ন চিহ্নকে আমরা ছোট হাতের আর লাল বর্ণের প্রকট চিহ্নকে আমরা বড় হাতের আর ধরলাম, বড় হাতের কি ধরলাম, আর ধরলাম। তাহলে এইবার আসো এই জিনিসটা এবার আমরা মেন্ডেলের সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করব এবং দেখব আসলে এটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কি না। তো আমরা জানি যখন আমরা মেন্ডেলের প্রথম সূত্র অ্যাপ্লাই করছিলাম তখন মনে রাখবা মেন্ডেল সবসময় কি করত, একটা বিশুদ্ধ পিতা নিত, একটা বিশুদ্ধ পিতার ফুল নিত, একটা বিশুদ্ধ মাতার ফুল নিত। মনে করে দেখো মেন্ডেল সবসময় পিতা মাতা যে নিত সবসময় বিশুদ্ধ নিত, নিত না, আমি শিখাইছি না গত ক্লাসে, মেন্ডেল সবসময় বিশুদ্ধ পিতা মাতা নিত না, নিত কি না, বিশুদ্ধ পিতা মাতা নিত। তা আমাকে এখানে বিশুদ্ধ নিতে হবে, কারণ আমি মেন্ডেলের প্রথম সূত্রকে জাস্টিফাই করতে চাচ্ছি এখানে, এবং দেখবো মেন্ডেলের প্রথম সূত্র এখানে কার্যকর কিনা। তো এখন লাল ফুলটাকে আমরা ধরলাম, লাল ফুলটাকে আমরা ধরলাম মেয়ে, মানে স্ত্রী পুষ্প, আর সাদা ফুলটাকে আমি ধরলাম পুং পুষ্প। এটাকে আমি ধরলাম পুং পুষ্প, পুং মানে কি ছেলে না, আর এটাকে আমি ধরলাম স্ত্রী পুষ্প। তার মানে এটা হচ্ছে স্ত্রী, এটা হচ্ছে পুরুষ, এবং দোনোটা কি নিতে হবে, বিশুদ্ধ নিতে হবে। কি নিতে হবে, বিশুদ্ধ। বিশুদ্ধ মানে কি, হোমোজাইগাস। চলো আমি একটু নেই, চলো আমি একটু নেই। এই দেখো, এই দেখো ভাই, এখানে কি নিব বলো তো, ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন P1 পিতামাতা, সেটা হচ্ছে বিশুদ্ধ। এই বিশুদ্ধ মানে কি, হোমোজাইগাস। বিশুদ্ধ মানে কি, বিশুদ্ধ মানে হোমোজাইগাস। কি নিব, লাল, লাল ফুল। এই লালটার আমি স্ত্রী পুষ্প ধরছি না, স্ত্রী হলে সাইন কিরকম, এরকম। এটার সাথে কার ক্রস করাবো, সেম বিশুদ্ধ নিতে হবে, পিতামাতা দোনোটা বিশুদ্ধ নিতে হবে। বিশুদ্ধ নিতে হবে কিনা, পিতামাতা নিতে হবে। হোমোজাইগাস সাদা ফুল, হোমোজাইগাস সাদা ফুল। এটা কিরকম, এটা পুরুষ না, পুরুষ হলে সাইন হচ্ছে এরকম। তাহলে দেখো এটা পুং পুষ্প, এটা স্ত্রী পুষ্প, দোনোটাই বিশুদ্ধ নিতে হবে, মানে হোমোজাইগাস নিতে হবে। এখন এটার জিনোটাইপ কিরকম হবে বলো তো, তোমরা জানো এটার জিনোটাইপ হবে, যেহেতু লাল ফুলটা প্রকট ছিল তাই বড় হাতের আর তো দিতেই হবে। সাদা ফুলটা যেহেতু প্রচ্ছন্ন ছিল তাই এখানে ছোট হাতের আর দিতে হবে। আর যেহেতু ভাইয়া বিশুদ্ধ নিছি মানে হোমোজাইগাস নিছি, তার মানে এটা যদি আর হয় এখানে আরেকটা বড় হাতের আর দিতে হবে। এটা যদি ছোট হাতের হয় এখানে আরেকটা ছোট হাতের আর দিতে হবে। কেন, কারণ দোনোটা সেম হইতে হবে, বিশুদ্ধ যে, বিশুদ্ধ যে হোমোজাইগাস যে, দোনোটা সেম হইতে হবে। আর একটা বৈশিষ্ট্যের জন্য কয়টা জিন লাগে, দুইটা জিন লাগে। তা ভাইয়া কয়টা দিন দিয়েছি, দুইটা জিন। ভাইয়া কয়টা জিন দিয়েছি, দুইটা, যেগুলো আমি আগে শিখে ফেলছি। একটা বৈশিষ্ট্যের জন্য কয়টা দিন লাগে, দুইটা জিন, এই জন্য দুইটা দুইটা করে দিয়েছি। এখন এটা তো জিনোটাইপ, তোমরা জানো এরপরে আমরা গ্যামেট তৈরি করছি, তার মানে এখন কি তৈরি হবে, গ্যামেট। গ্যামেট তৈরি না হলে কি নিষেক হবে, নিষেক হওয়ার জন্য শুক্রাণু ডিম্বাণু লাগবে না। এটা যেহেতু স্ত্রী পুষ্প তাহলে এখান থেকে ডিম্বাণু তৈরি হবে, এটা যেহেতু পুরুষ পুষ্প তাই এখান থেকে শুক্রাণু তৈরি হবে। তো কখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, যখন মিউসিস হয়। তোমরা জানো এখানে মিউসিস হবে, আর মিউসিসে তোমরা জানো যে গ্যামেটগুলা ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে জিন সংখ্যা অর্ধেক হয়ে যায়, জানো কিনা। তো এখানে আমরা দুইটা গ্যামেট পাবো, মানে দুইটা ডিম্বাণু পাবো, এখানে আমরা দুইটা শুক্রাণু পাবো। এবং মেন্ডেলের প্রথম সূত্র বলছিল এই দোনোটা ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করতে হবে, মানে বড় হাতের আর, এই বড় হাতের আর যদি এখানে প্রবেশ করে তাহলে এটাকে আমি এখানে দিতে পারবো না, এটাকে দিতে হবে এখানে। এই ছোট হাতের হাত যদি এখানে প্রবেশ করে এইটাকে আমি এখানে দিতে পারবো না, এটাকে দিতে এখানে। তাহলে দেখো তো জিন সংখ্যা অর্ধেক হয়ে গেছে কিনা। আগে এখানে ছিল দুইটা, এখানে হয়ে গেছে একটা। আগে এখানে ছিল দুইটা, এখানে হয়ে গেছে একটা। আগে এখানে ছিল দুইটা, এখানে হয়েছে একটা। এখানে দুইটা ছিল দুইটা, এখানে হয়েছে একটা, অর্ধেক হয়ে গেছে। তার মানে এখানে মিউসিস ঘটছে, গ্যামেট তো মিউসিসের কারণেই তৈরি হয় না ভাইয়া। ওকে, এইবার আমরা এদের মধ্যে নিষেক করাবো, এবং নিষেকের কারণে আমরা কি পাবো, প্রথম বংশধর মানে F1 জনক পাবো। এবং তোমরা জানো এখানে যেভাবেই ক্রস করো না কেন, যেভাবেই ক্রস করো না কেন F1 বংশধর দেখো সবভাবেই ক্রস করো। এই খেয়াল করবা, এটা হচ্ছে ডিম্বাণু, এটা শুক্রাণু। ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলাও, আর আর ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলাও, আর আর সেম। ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলাও, আর আর সেম। ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলাও, আর আর সেম। তার মানে এখানে সবগুলা কিরকম আসবে, এরকম সবগুলা। তাহলে সবগুলা কিরকম, সবগুলা কিরকম আর আর। আর এটাকে কি আমরা বিশুদ্ধ বলতে পারবো বা হোমোজাইগাস বলতে পারবো না, এটাকে আমাকে বলতে হবে
সংকর বা হেটেরোজাইগাস, এগুলো আগে শিখাই ফেলছি। সংকর বা কি হেটেরোজাইগাস। এইবার আসো অসম্পূর্ণ প্রকটতা। এটার বর্ণ কি হবে? যদি এটা মেন্ডেলের সূত্রকে মেনে চলতো তাহলে 100% এই বড় হাতের আরটা তার বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলতে পারতো না। স্বাভাবিক, যখন এই বড় হাতের আর যেহেতু প্রকট জিন, আর আমরা জানি মেন্ডেল বলছে প্রকট জিন 100% বৈশিষ্ট্য প্রকাশ করবে, তাহলে এটার বর্ণ কিন্তু লাল হয়ে যাওয়ার কথা। তোমরা লিখিও না, আমি তো জাস্ট বলছি এটার বর্ণ কি হওয়ার কথা। যদি মেন্ডেলের সূত্রটাকে মেনে চলতো, মেন্ডেল বলছে প্রকটগুলা 100% বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তো বলো, প্রকটটা আছে, তাহলে এটা 100% বৈশিষ্ট্য প্রকাশ পাইলে লাল হবে না? এই দেখো বড় হাতের আর আছে, তাই লাল হইছে। তাহলে এটা তো লাল হওয়ার কথা, কারণ মেন্ডেল তো বলছে প্রকটগুলা 100% বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কিন্তু ভাইয়া সমস্যা তো এটা এখানে যে এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আর এই প্রকট যে লালটা দেখতে পাচ্ছ, এটা তার বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না, ধরো 75% প্রকাশ করবে এরকম। আমি একটা মিটার রেঞ্জ দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে তোমার বর্ণ প্রকাশের মিটার রেঞ্জ। এটা আমি একটু বোঝাচ্ছি। এটা হচ্ছে বর্ণ প্রকাশের মিটার রেঞ্জ। এই দেখো এভাবে আমি দিলাম মিটার রেঞ্জটা। যদি এই বারটা পুরাটা লাল ফিল আপ করে ফেলে, এটা একটা বার আর কি, মিটার বার, এটা একটা বার, এটা যদি এভাবে আমি পুরাটা লাল করে দিই, সাপোজ পুরাটা লাল করে দেওয়া মানে কি 100% লাল না? এই বারটা আমি পুরাটা এভাবে লাল করে দিলাম, এটা পুরাটা লাল করে দেওয়া মানে কি এটা 100% লাল দ্বারা ফিল আপ। তার মানে এটার কালার দেখতে কিরকম হবে? লাল হবে না দেখতে? লাল হবে। তার মানে যদি 100% বৈশিষ্ট্য প্রকাশ করতো, মানে এটা 100%, তাহলে লাল হইতো। কিন্তু ভাই বাচ্চাল্য তো এটা যে এখানে এই আরটা 100% বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, ধরে নাও 75% বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে আমার তো এখানে কিছু লাল কালার মুছে দিতে হবে। এতটুক পর্যন্ত আমি ফিল আপ করলাম, এতটুক পর্যন্ত ভাইয়া ফিল আপ করলাম লালটা। কারণ দেখো লালটা এই বারটা কমপ্লিট করতে পারে নাই, সে ইনকমপ্লিট রাখছে, এবং সে ধরে নাও 75% কমপ্লিট করছে, বাকি 25% সাদা দিয়ে ফিল আপ হয়েছে। তার মানে দেখো এই আরটা যেহেতু পুরোপুরি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই, সম্পূর্ণ অসম্পূর্ণ রেখে গেছে, তাই এটার বর্ণ আর কখনো তুমি লাল বলতে পারো না। তুমি বলো বাইরের থেকে দেখলে কেউ কি বলবে যে এটা হচ্ছে সম্পূর্ণ লাল? বলবে না, কারণ এ বলবে এটা হচ্ছে সাদা আর লালের মিক্সচার। বলবে কি সাদা আর লালের মিক্সচার, এরকম বলবে। বাইরে থেকে দেখলে কেউ কি বলবে এটার কালার লাল? বলবে না, বলবে সাদা আর লালের মিক্সচার। কেন বলতেছে না যে এটা সম্পূর্ণ লাল? বিকজ লাল তো সম্পূর্ণ ফিল আপ হয়নি, এটাই হচ্ছে কথা। তাই এটার কালার লাল তো হতে পারবে না ভাইয়া। লাল এবং সাদা দুটার মাঝামাঝি একটা কালার, এবং লাল আর সাদার দুটার মাঝামাঝি একটা কালার যেটা হয় সেটা হচ্ছে গোলাপি। তাহলে এটার কালার হয়ে যাবে ভাইয়া গোলাপি, মানে এটা দেখতে অনেকটা গোলাপির মতো, লাল আর সাদার মিক্সচার। লালটা একটু বেশি, সাদাটা একটু কম, বিকজ ধরে নাও লালটা সম্পূর্ণ প্রকাশ করতে না পারলেও ম্যাক্সিমাম প্রকাশ করবে, যেহেতু এটা প্রকট, তাই 75%ই ফিল আপ করছি লাল দিয়ে। আবার অনেকে এটার সাথে সমপ্রকটতার পার্থক্য গোলায় ফেলে। সম মানে সমান, সমান মানে লালটা যতটুকু প্রকাশ পাবে সাদাটাও ততটুকু প্রকাশ পাবে। এখানে কিন্তু ব্যাপারটা এরকম না, এখানে কিন্তু লালটাই বেশি প্রকাশ পাইছে, বাট কমপ্লিটলি প্রকাশ পাইনি। দেখো যদি সম হইতো তাহলে আমি এটাকে সমান করতে হইতো, মানে এটা যদি 50% হয়, এই সাদাটাকেও আমার 50% রাখতে হইতো। এটা মানে সম মানে সমান। কিন্তু ভাই এটা তো সম প্রকটতা না, এটা অসম্পূর্ণ প্রকটতা। আর এই লালটা আসলে কমপ্লিটলি করতে না পারলেও প্রায় বেশি করবে, মানে প্রায় 75% সে ফিল আপ করবেই। তাই এটা সম প্রকটতা না, বুঝে গেছে? অনেকে কিন্তু অসম্পূর্ণ প্রকটতার সাথে সমপ্রকটতা গুলাই ফেলে। আমি এটা ক্লিয়ার করে দিলাম আজকে তোমাদেরকে, কেন তুমি এটাকে সমপ্রকটতা বলতে পারবে না। সমপ্রকটতা হলে লালটাও যতটুকু হবে সাদাটাও ততটুকু হইতে হবে। তাহলে এটার কালার গোলাপি হয় নাই কেন? কারণ এই আরটা 100% বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই,
75% বৈশিষ্ট্য প্রকাশ করছে, বাকি 25% হচ্ছে সাদাটা। এবং এই দোনোটার মিক্সচারকে কখনো আমরা লাল বলতে পারি না, বলতে পারি এটা ডিফারেন্ট একটা কালার, সেটা হচ্ছে গোলাপি। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি অসম্পূর্ণ প্রকটতা মানেটা কি, কেন এটা গোলাপি হয়েছে, কেন এটা লাল না, হওয়ার কথা তো লাল ছিল বাট হবে গোলাপি। এখন আসো, আমার তো একটা ফিনোটাইপিক অনুপাত লাগবে যেটা দিয়ে আমি প্রমাণ করতে সক্ষম হব যে এটা মেন্ডেলের সূত্রকে মেনে চলে না। কারণ মেন্ডেলের সূত্রকে মেনে চললে রেশিও সবসময় আসতে হবে 3:1। এখন দেখি রেশিও 3:1 আসে কিনা, যদি না আসে তাহলে এটা মেন্ডেলের মতকে মেনে চলে নাই। তো 3:1 আসলে আমাদেরকে F2 জন্য বের করতে হবে, মানে এইবার এখান থেকে আমরা দুইটা সং করে নিব, বুঝতে পারছো? এখানে সবগুলো না, এখান থেকে আমরা দুইটা নিব, দুইটা গোলাপি সং করে নিব, দুইটা গোলাপি সংকরের মধ্যে ক্রস করাই দেখি কি হয়। তাহলে এখানে আর বিশুদ্ধ হবে না, এটা হবে শঙ্কর, এটা হবে শঙ্কর। আর এখানে আমি P1 দিচ্ছি না, এখানে আমি F1 দিচ্ছি, কারণ এটা F1 জন্য। ওকে, এবার এটা কি লাল ফুল হবে না, এটা হবে গোলাপি, এটা হবে গোলাপি। এরকম দুইটা নিচ্ছে, হ্যাঁ, একটা পুরুষ একটা মহিলা। তাহলে এটা এটা কি হোমোজাইগাস হবে? সরি, এখানে হোমোজাইগাস কেন লিখছি, এটা হবে হ্যাটেরো। তাহলে এটা হোমো হবে না, এটা হবে হ্যাটেরো, এটা হবে হ্যাটেরো। এটা কি সাদা হবে না, এটা হবে গোলাপি। কেন ভাইয়া এরকম করতেছি বলো তো? ফিনোটাইপিক রেশিও বাই করার জন্য। এখান থেকে আমরা দুইটা নিচ্ছি, হ্যাঁ, তো দুইটা নিয়ে দেখি ভাইয়া ফিনোটাইপিক রেশিও কি আসে। তাহলে আমাকে বলো এখানের জিনোটাইপগুলো কি হবে? নিশ্চয়ই এরকম হবে, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের আর। এবং যখন গ্যামিট তৈরি হবে তখন ভিন্ন ভিন্ন গ্যামিট তৈরি হবে না, একটা বড় হাতের আর, একটা ছোট হাতের আর, একটা বড় হাতের আর, একটা ছোট হাতের আর। এবার এদের মধ্যে যেটা বাইর করবে সেটা সবসময় F2 জন্য হবে না, কারণ F1 থেকে পাবো তো F2। তা আমরা এটা করবো একটা চেকার বোর্ড দিয়ে। তোমরা তো সবাই চেকার বোর্ড পারো, তোমাদেরকে দেখাইলাম না এদিন, তোমরা সবাই চেকার বোর্ড পারো। এই পাশে নিব আমরা, এই পাশে নিব আমরা ধরো পুরুষেরটা বা মহিলারটা, এই পাশে নিব পুরুষেরটা। তো ধরে নাও এই পাশে নিছি আমি পুরুষেরটা, তাই পুরুষের সাইনটা একটু ইউজ করতেছি, মানে শুক্রাণুগুলো নিছি আর কি। এই পাশে নিলাম ধরো মহিলারটা, তাই মহিলার ডিম্বাণুগুলো নিব আর কি, তাই এভাবে সাইনটা দিছি। দেখো পুরুষেরটা যদি নাও, ধরো এটা 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 মহিলার না, এই যে মহিলার সাইন, দেখো এটা মহিলার, ঘুরি ঘুরি একই। এটা হবে বড় হাতের আর, এটা হবে ছোট হাতের আর। এটা পুরুষেরটা, এটা তাহলে বড় হাতের আর ছোট, সেম বড় হাতের আর ছোট হাতের আর। এবার গত ক্লাসে আমি ক্রস করার সিস্টেমটা তোমাদেরকে দেখাইছি, এভাবে মিলাবা এটার সাথে এটা, এটার সাথে এটা, পাজল করো না তোমরা, পাজল এরকম পাজল আর কি। এটার সাথে এটা বসাবা, এটার সাথে এটা বসাবা, শেষ, এই ঘরটা ফিল আপ। তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা করছো, তো এবার এটা বাকি আছে, এটার সাথে এটা ফিল আপ, এটার সাথে এটা ফিল আপ। তাহলে দেখো এটার সাথে এটা, তাহলে বড় হাতের আর, বড় হাতের আর ফিল আপ। এটার সাথে এটা, বড় হাতের আর, ছোট হাতের আর ফিল আপ, শেষ, এটা শেষ। এবার এটা বড় হাতের আর, ছোট হাতের আর, বড় ছোট হাতের আর, ছোট হাতের আর, এই দেখো ফিল আপ। এইবার আসো, এগুলো তো আমরা ক্রস করাই ফেলছি। এইবার আমাদের মেইন ইম্পর্টেন্ট যেটা, এগুলোর কালার ডিটারমাইন করা। কালার কিভাবে আমরা ডিটারমাইন করব ভাইয়া? এখান থেকে আমরা কিভাবে কালার ডিটারমাইন করব? প্রথমে দেখো এখানে দোনোটাই বড় হাতের আর, তো দোনোটা যেহেতু বড় হাতের আর, তাহলে এখানে কমপ্লিটলি লাল হবে। কমপ্লিটলি এটা কি হবে? লাল হবে, কারণ এখানে দোনোটাই বড় হাতের আর, দোনোটাই বড় হাতের আর, দোনোটাই প্রকট জিন। আর যখন দোনোটা প্রকট জিন থেকে যায় তখন তো 100% লালই হবে, কারণ দোনোটাই প্রকট। প্রকট প্রকট দোনোটাই প্রকট, 100% প্রকটটাই তো প্রকাশ পাবে, তাই না? ধরো না একটা যদি প্রকট হইতো আরেকটা প্রচ্ছন্ন হইতো, তখন হয়তো মুশকিলে পড়তাম কোনটা প্রকাশ পাবে। এখন দোনোটাই যেহেতু প্রকট হয়ে গেছে, 100% এটা লাল। ঠিক সেম ভাবে দেখো এখানে একটা প্রকট একটা প্রচ্ছন্ন, ঠিক সেম লাইক এটা একটা প্রকট একটা প্রচ্ছন্ন। ব্যান্ড হওয়ার কথা ছিল কি শুধু প্রকটটা, মানে লালটা। যেহেতু এটা অসম্পূর্ণ প্রকটতা, তাহলে হয়ে যাবে কি গোলাপি। একটু আগে বুঝেছি না? তাহলে এটা হবে কি গোলাপি। ঠিক সেম ভাবে এখানেও দেখো এটা আর এটা সেম, এটা হবে গোলাপি। আর এখানে দেখো ছোট হাতের আর ছোট হাতের আর দোনোটাই প্রচ্ছন্ন, আর প্রচ্ছন্ন জিন কি সাদা না? দোনোটাই যেহেতু প্রচ্ছন্ন, তাহলে সাদা তো 100%ই হবে, তাহলে এটা হবে কি সাদা। তাহলে এইবারে দেখো ফিনোটাইপিক অনুপাত কি?
ফিনোটাইপিক অনুপাত। তোমরা জানো ফিনোটাইপিক অনুপাত মানেটা কি? ফিনোটাইপিক অনুপাত মানে হচ্ছে বৈশিষ্ট্য। ফিনোটাইপ মানে হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য যেগুলো প্রকাশ পাবে সেগুলোর বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে দেখো এখানে লাল একটা, এই জন্য 1, এখানে গোলাপি 2টা, এই জন্য 2, এখানে সাদা একটা, এই জন্য 1। তাহলে রেশিও দেখো ভাইয়া, রেশিও দেখো 1:2:1। লাল 2টা গোলাপি সাদা, একটা লাল 2টা গোলাপি সাদা। কিন্তু মেন্ডেল বলছিল ফিনোটাইপিক অনুপাত আসবে 3:1, এখানে 3:1 আসে নাই। তার মানে মনে রাখবা অসম্পূর্ণ প্রকটতাতে ফিনোটাইপিক অনুপাত কি, নট ফিনোটাইপিক বলতেছে, জিনোটাইপিক না। 1:, এটা মাথায় রাখবা। এগুলো মুখস্থ রাখতে হয় যে কোন ব্যতিক্রমে রেশিও কত আসে, এগুলো মুখস্থ রাখতে হয় সৃজনশীলের জন্য। তো তোমাকে এটা মাথায় সেট, যদিও তুমি বাইর করতে পারবা তবুও মাথায় রাখবা যে 1:2:1 অসম্পূর্ণ প্রকটতা, এবং এটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, বিকজ এখানে 3:1 আসে নাই। তোমরা আমাকে বলো অসম্পূর্ণ প্রকটতাটা বুঝতে পারছো কিনা? একটা যদি ভালোভাবে বুঝতে পারো বাকিগুলো ভালোভাবে বুঝতে পারবা, কারণ বাকিগুলোতে আমরা এরকম ক্রস করাবো, খালি ক্রস করাইতে থাকবো। শুধু একটা ভালোভাবে বুঝো, বাকিগুলো বুঝো কোনো ব্যাপার না। তোমরা আমাকে বলো কমেন্টে অসম্পূর্ণ প্রকটতা বুঝতে পারছো কি না, বুঝতে পারছো কি না? ক্লিয়ারলি আন্ডারস্টুড। রাবিয়া সুলতানা বলছো বুঝছি। ওকে, আয়ন্তিকা বলছো ভাইয়া বুঝছি। তোমাদের লাইফে এত কম কেন? আমি তো বুঝছি না তোমাদের পার্টিসিপেন্ট এত কম কেন? আরেকটা ক্লাস কি চলতেছে এখনো? তোমাদের কি আরেকটা ক্লাস চলতেছে? চললে তো এতক্ষণে মনে হয় শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, তোমরা ক্লিয়ারলি আন্ডারস্টুড, ঠিক আছে, ভালো কথা। এখানে ব্যাপারটা আমি একটু তোমাদেরকে বুঝাই তোমাদেরকে ব্যাপারগুলা, যে এই জিনিসগুলো যদি আর একটু ভালোভাবে মানে কি একটু যদি বুঝতে চাও, মানে ব্যাপারটা আমি বুঝাই যে কেন লাল হয়, কেন সাদা হয়, ব্যাপারগুলো আর কি। ধরে নাও আমরা একটু আগে যে দেখছিলাম, ধরে নাও আমরা যে সংকর জীব দেখছিলাম, একটা হচ্ছে তোমার এভাবে, একটা ছিল দোনোটা বড় হাতের আর, আর একটা ছিল এরকম দোনোটা ছোট হাতের আর, আরেকটা ছিল এরকম একটা বড় হাতের আর, একটা ছোট হাতের আর। তো এগুলোর কালারগুলো এরকম হওয়ার কারণটা কি? কারণ সবকিছু তো জিনই নিয়ন্ত্রণ করে। তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো, এই বড় হাতের আরটা হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী প্রকট জিন, এটাও লাল বর্ণের জন্য দায়ী প্রকট জিন। এটা হচ্ছে সাদা বর্ণের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন, এটা হচ্ছে সাদা বর্ণের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন, একটু আগেই পড়েছি। এখন দেখো জিন কিভাবে তার বৈশিষ্ট্য প্রকাশ করে, এটা তোমাদেরকে আমি ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে এই বেসিকটা দিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে দোনোটাই যে আর, দোনোটা 100% যে প্রকট জিন, এই দোনোটা যে আর, তারা জিন, এই যে জিনটা প্রকাশ পাবে তখনই যখন তারা একটা প্রোটিন তৈরি করবে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে। প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে আমি বেসিকটা দিছি। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় একটা জিন প্রোটিন তৈরি করবে। আমরা নর্মালি প্রোটিনটাকে বলি এনজাইম, তাহলে এখানে একটা কি তৈরি হবে? এনজাইম। তার মানে দেখো এই দোনোটা প্রকট জিন যেহেতু আছে, এরা কি করবে? একটা এনজাইম তৈরি করবে কি প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায়। এখন এনজাইম, তোমরা জানো এনজাইম ছাড়া কোনো বিক্রিয়া হবে না। এই একটা নির্দিষ্ট এনজাইম তৈরি হওয়ার কারণে এই এনজাইমটা একটা রঞ্জক পদার্থ তৈরি করবে, এটা হচ্ছে লাল বর্ণের রঞ্জক পদার্থ। লাল বর্ণের রঞ্জক পদার্থ তৈরি করবে। দ্যাটস ওয়াই এই জীবটা হবে লাল, দ্যাটস ওয়াই এই ফুলটা হয়েছে লাল, কারণ লাল কালারের একটা রঞ্জক তৈরি করছে এই এনজাইমটা। তার মানে জিন কি করে? এনজাইম তৈরি করে দেয়, আর ওই এনজাইমটা তৈরি হলেই একটা নির্দিষ্ট এনজাইম, কারণ এক এক এনজাইম এক এক জায়গায় কাজে লাগে, এমন একটা এনজাইম তৈরি করছে যেটা লাল বর্ণের রঞ্জক পদার্থ তৈরি করে। দ্যাটস ওয়াই এটা কালার লাল হয়ে গেছে। এখন এটা কেন সাদা হয়েছে? এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, দোনোটাই প্রচ্ছন্ন জিন, তাই এখানে 100% সাদা হবে। তার মানে এই জিনের কাজ কি তৈরি করে দেওয়া? এনজাইম, মানে প্রোটিন তৈরি করে দেওয়া। তাহলে এইখানে একটা প্রোটিন তৈরি হলো, মানে এনজাইম তৈরি হলো।
এখন এই এনজাইম আর এই এনজাইম সেম না, এটাকে যদি আমি এনজাইম 1 বলি, এটাকে বলতে হবে এনজাইম 2, কারণ এটা ডিফারেন্ট একটা এনজাইম। এখন তুমি বলো এটা যেহেতু ডিফারেন্ট এনজাইম, তাহলে এটা কি লাল বর্ণের রঞ্জক তৈরি করতে পারবে? পারবে না, কারণ এক এক এনজাইম এক এক জায়গায় কাজ করে। এটা তৈরি করবে সাদা বর্ণের রঞ্জক, তাই এটার কালার হয়ে যায় সাদা। এখানেই হচ্ছে অ্যাকচুয়ালি জিনের কাজ। জিন সরাসরি বৈশিষ্ট্য মানে প্রকাশ নিয়ন্ত্রণ বলি প্রকাশ, বাট জিন তো অ্যাকচুয়ালি এনজাইম তৈরি করে দেয় যারা ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মাধ্যমে, আর ওই এনজাইমটা একটা নির্দিষ্ট বিক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট প্রোডাক্ট তৈরি করে। এই দেখো এখানে একটা প্রোডাক্ট তৈরি করছে, এখানে একটা প্রোডাক্ট তৈরি করছে, তাই এটা সাদা হয়েছে, এটা লাল হয়েছে। এখন এখানে আসো, এখানে কিন্তু একটা প্রকট জিন একটা প্রচ্ছন্ন জিন। যদি এটা মেন্ডেলের প্রথম সূত্র মেনে চলতো তাহলে এটা লাল হওয়ার কথা ছিল, মানে এখানে এনজাইম 1 তৈরি হওয়ার কথা ছিল। দেখো খেলা তো এখানে প্রকট জিনও আছে, প্রচ্ছন্ন জিনও আছে। যদি এটা মেন্ডেলের প্রথম সূত্র মেনে চলতো তাহলে এখানে কিন্তু এটা লাল হইতো। আর লাল কখন হবে? যদি এনজাইম 1 তৈরি হয়। কিন্তু ভাই এখানে এনজাইম 1 তৈরি হয় না, এখানে তৈরি হয় এনজাইম 3। এনজাইম 3। আর বলো এনজাইম 3 কি এনজাইম 1 এর মতো কাজ করতে পারবে? এনজাইম 3 কি এনজাইম 2 এর মতো কাজ করতে পারবে? না, এ কাজ করবে অন্য মতো। কিরকম? এ তৈরি করে দিবে গোলাপি কালারের একটা রঞ্জক। তাহলে খেলা কোথায় বুঝতে পারছো? খেলা আসলে এই জায়গাগুলোতে। যদি এটা মেন্ডেলের প্রথম সূত্রকে মেনে চলতো তাহলে 100% এটা লাল হওয়ার কথা ছিল। এখন লাল কখন হবে? যদি এনজাইম 1 তৈরি হয়। কিন্তু এখানে ভাই এনজাইম 1 তৈরি হবে না, বিকজ এ কিন্তু তার বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। তাই এখানে এনজাইম 1 না হয়ে যাবে এনজাইম 3। আর এনজাইম 3 আর একটা ডিফারেন্ট রঞ্জক পদার্থ তৈরি করবে, এটা হচ্ছে গোলাপি। তাই এটার কালার হয়ে যায় গোলাপি। তার মানে অ্যাকচুয়ালি তোমরা কি বুঝতে পারছো খেলা কোন জায়গায় ঘটে? খেলা অ্যাকচুয়ালি এখানে জিনই। এবং জিন যে এনজাইমগুলো তৈরি করে এগুলো যদি সেম হয় তাহলে সেম কালার আসবে, যদি এনজাইম সেম না হয় তাহলে ডিফারেন্ট কালার আসবে। সো ডিপেন্ডস অন এনজাইম, ইট ডিপেন্ডস অন এনজাইম। যদি মেন্ডেলের প্রথম সূত্র মেনে চলতো তাহলে এখানে আমি এনজাইম 1 পাইতাম, দেখো লাল লাল এনজাইম 1, তাহলে এখানে আমি এনজাইম 1 পাইতাম, কিন্তু এখানে আমি পেয়েছি এনজাইম 3। সেম তো না, তাহলে সেম হবে? তাহলে সেম তো হবে না। এটাই তো ব্যতিক্রম, এগুলোই তো ব্যতিক্রমের মেইন কারণ। বিকজ ডিফারেন্ট এনজাইম, ডিফারেন্ট। সেম এনজাইম হলে সেম কাজ, ডিফারেন্ট এনজাইম হলে ডিফারেন্ট কাজ। এটাই হচ্ছে কথা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া তো অসম্পূর্ণ প্রকটতা তোমাদেরকে শিখাই দিছি। এখন তো ভাইয়া বাকিগুলো কোনো ব্যাপার না, মানে সম প্রকটতা। সম নামে বোঝা যায় ভাই, সম মানে সমান। দ্যাট মিনস এর আগে দেখছিলাম অসম্পূর্ণ, এখন হচ্ছে সম। সম মানে যে প্রকট জিন থাকুক বা প্রচ্ছন্ন জিন থাকুক, এগুলো কখনো একটার উপর ডমিনেন্ট করে না, দোনোটাই সমানভাবে প্রকাশিত হয় বা সমানভাবে ডমিনেন্ট করে। এর আগে যেটা দেখছি সেটা অসম্পূর্ণ প্রকটতা ছিল, মানে 75% ছিল লাল প্রকাশ পাইছে, আর 25% ধরো সাদাটা ছিল। তো এ কমপ্লিটলি করে নাই, বাট এটাকে আমি সম বলতে পারি না। বাট সমর ক্ষেত্রে কি হয়? 50% ধরো না, 50% লাল 50% সাদা, তখনই আমি সম বলতে পারি। তার মানে এই জায়গায় আসবে সম প্রকটতা আর এই জায়গায় আসবে অসম্পূর্ণ প্রকটতা। তো অনেকে অসম্পূর্ণর সাথে সম প্রকটতা গুলাই ফেলো, দোনোটা সেম মনে হয়, বাট সেম না। এটা দেখো, এটা কি সেম? এটা 75%ই লাল প্রকাশ পায়, 25% সাদা। তা এটা অসম্পূর্ণ প্রকটতা, বাট এটা সমপ্রকটতা, বিকজ লাল যতটুকু হয় সাদাও ততটুকু হয়। সো দোনোটা যেহেতু সমানভাবে প্রকাশ পায়, তাই এটাই হচ্ছে সমপ্রকটতা আর এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। আই হোপ এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি, কনসেপ্টটা কেন অসম্পূর্ণ আর সমটাকে তুমি একসাথে করতে পারো না। এখন দেখো সমপ্রকটতা কাকে বলে সেটা তো অবশ্যই লিখতে হবে। তো তোমরা আমার সাথে সাথে লিখতে পারো সমপ্রকটতা কাকে বলে। আবার সেম, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের, সংকর জীবে আবার সেম কথা, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল
দুটি অ্যালিল, দুটি কি অ্যালিল, দুটি অ্যালিলের মধ্যে, দুটি অ্যালিলের মধ্যে যদি প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয়ে সমানভাবে প্রকাশিত হয়, উভয়ে সমানভাবে প্রকাশিত হয়, তাই সমপ্রকটতা। এখানে ভালোভাবে মনোযোগ দিবা, এই সমানভাবে প্রকাশিত হয় এটার উপর। দেখো নর্মালি আমরা কিন্তু একটা সম্পর্ক জানি, একটা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন, মানে প্রকটটা প্রকাশ পায়, প্রচ্ছন্নটা প্রকাশ পায় না। কিন্তু এই ক্ষেত্রে প্রকট বা প্রচ্ছন্ন বলতে কোনো কথা নাই, সেটা হচ্ছে যে দুইটা অ্যালিল থাকবে দোনোটাই সমানভাবে প্রকাশিত পাবে, এবং সমানভাবে প্রকাশিত হয় বিধায় এটাকে বলা হয় সমপ্রকটতা। এটাকে কি বলা হয়? সমপ্রকট। একদম ইজি, সম মানে সমান। দ্যাট মিনস এখানে কোনো প্রকট বা প্রচ্ছন্ন সম্পর্কটা আনা যাবে না, বলতে হবে প্রকট যতটুকু প্রকাশ পাবে প্রচ্ছন্ন ঠিক ততটুকু প্রকাশ পাবে। প্রকট যদি 50% প্রকাশ পায়, প্রচ্ছন্ন 50% প্রকাশ পাবে, তাহলে 50-50 সেম না? তাই এটাকে বলা সমান। তো এই সমভাবে প্রকাশিত একটা এক্সাম্পল অবশ্যই জানতে হবে। ধরে নাও আমি দুইটা মুরগি নিব, দুইটা মোরগ নিব, মুরগি না মোরগ নি, আচ্ছা মোরগ, দুইটা মোরগ কেন নেই, আচ্ছা একটা মোরগ একটা মুরগি, ঠিক আছে, একটা মোরগ একটা কি মুরগি। ধরে নাও একটা আছে তোমার কালো বর্ণের মোরগ ধরলাম, একটা হচ্ছে কালো বর্ণের মোরগ, আর একটা হচ্ছে সাদা বর্ণের মোরগ, আর একটা হচ্ছে কি সাদা বর্ণের মোরগ। মুরগি হবে, হ্যাঁ মোরগ না, কারণ ভাই মোরগ মুরগির সাথেই তো করবো নাকি, মোরগ মুরগির সাথে কেন নাকি। কালো বর্ণের মোরগ আর একটা হচ্ছে সাদা বর্ণের মুরগি, দুইটা আমি মুরগি নিলাম। এবং মনে রাখতে হবে এগুলো যাতে বিশুদ্ধ হয়, মানে হোমোজাইগাস হয়। কারণ মেন্ডেল সবসময় প্যারেন্ট যাদেরকে নিত, মানে পিতা মাতা যখন নিত, তখন ওগুলো সবসময় বিশুদ্ধ নিতে হইতো। তো আমাকে সবসময় এটা বিশুদ্ধ মানে হোমোজাইগাস নিতে হবে, এটাও বিশুদ্ধ মানে হোমোজাইগাস নিতে হবে, কোনো কথা নেই। এখন কালো বর্ণের মোরগের জন্য যে যাই জিনটা আছে ওটাকে আমরা প্রকট ধরে নিই। এখানে যে কালো বর্ণের জন্য যে যাই জিনটা আছে এটাকে আমরা প্রকট জিন ধরে নিই। ধরে নাও কালো বর্ণের মোরগ ধরো বেশি পাওয়া যায়, কালো বর্ণের মোরগটা ধরে নাও কি বেশি পাওয়া যায়, আন্দালুসিয়ান মোরগ। এই মোরগটার নাম হচ্ছে ধরো আন্দালুসিয়ান মোরগ, এই মোরগটার নাম হচ্ছে আন্দালুসিয়ান মোরগ। তো এই আন্দালুসিয়ান মোরগগুলো ধরো কালো বর্ণের গুলো বেশি পাওয়া যায়। তো সাদা বর্ণের আন্দালুসিয়ান যে মুরগিগুলা, এগুলাকে আমি প্রচ্ছন্ন ধরে নিলাম, মানে এটা কম প্রকাশ পায়। তো প্রকট যেহেতু কালো মানে ব্ল্যাক, তাই এটাকে আমি বড় হাতের বি দিয়ে প্রকাশ করব। যেহেতু প্রকট, আমরা সবসময় প্রকটকে বড় হাতের দিয়ে প্রকাশ করি, তো কালো মানে ব্ল্যাক, ব্ল্যাকের বি। আর এটা যেহেতু সাদা, এটা যেহেতু প্রচ্ছন্ন, তাই এটাকে আমরা ছোট হাতের বি দিয়ে প্রকাশ করব। কালো বর্ণের মোরগ যেহেতু প্রকট জিন আছে, তাই এটাকে বড় হাতের বি। সাদা বর্ণের মুরগি যেহেতু প্রচ্ছন্ন জিন আছে, তাই এটাকে আমি ছোট হাতের বি ধরলাম। তো এখন মেন্ডেলের সবসময় প্যারেন্টগুলোকে বিশুদ্ধ নিত, তো বিশুদ্ধ নিলে এই কালো বর্ণের মোরগ কিরকম হবে, জিনোটাইপ দোনোটাই বড় হাতের বি, দোনোটাই বড় হাতের বি। আর বিশুদ্ধ নিলে সাদা বর্ণের মুরগিগুলো কিরকম হবে, দোনোটাই ছোট হাতের বি, দোনোটাই ছোট হাতের বি। তাহলে এই ছোট হাতের বি এটা হচ্ছে বিশুদ্ধ মানে হোমোজাইগাস, বড় হাতের বি বড় হাতে এটা মানে হচ্ছে বিশুদ্ধ, এটা হোমোজাইগাস। এটা হচ্ছে কালোটা আর এটা হচ্ছে সাদাটা, এভাবে আমি ক্রস করাবো। তোমরা এতটুক তো ক্লিয়ার যে সমপ্রকটের ডেফিনেশন তো ক্লিয়ার, যে সমপ্রকট অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। সেটা হচ্ছে প্রকট বলো বা প্রচ্ছন্ন বলো, যখন সংকর জীব থাকবে, খেয়াল করবা এখানে প্রথমেই একটা লাইন দেখো, সংকর জীবে এটা করতে হবে। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু সংকর জীব না, এটা হচ্ছে বিশুদ্ধ জীব।
এটা খেয়াল করে যে দেখো এটা কিন্তু সংকর জীব না, এটা হচ্ছে বিশুদ্ধ জীব। তো এগুলাতে তুমি সমপ্রকটতা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে সমপ্রকটতা বলি লাভটা কি হবে বলো, দোনোটাই বড় হাতের বি। কিসের সম এখানে? দোনোটাই বড় হাতের বি হলে তো এটাই প্রকাশ পাবে। এখানে কিসের সমপ্রকটতা তুমি আমাকে একটু বলো তো? দোনোটাই তো ছোট হাতের বি, তো দোনোটা ছোট হাতের বি তো দোনোটাই তো মানে দোনোটাই তো 100% এটাই তো প্রকাশ পাবে, দোনোটাই তো সেম, এটা 100% এটাই প্রকাশ পাবে। এখানে কেন সম আসবে? তো সম কখনো এই বিশুদ্ধগুলোতে আমরা অ্যাপ্লাই করব না, মানে আমরা সবসময় সংকর জীব হিসাব করব। তো সংকর জীব তখনই পাবো যখন আমরা F1 জেনারেশন হিসাব করব। তো পিতা মাতাগুলা সংকর হবে না, পিতা মাতাগুলাকে আমাকে বিশুদ্ধ নিতে হবে, আর সন্তানগুলো হবে সংকর। তো আমরা এই সমপ্রকটতা হিসাব করব সংকর জীবে, কারণ সংকর জীবে দুইটা ডিফারেন্ট জিন থাকে। এখানে কোনো ডিফারেন্ট জিন নেই, দেখো দোনোটা সেম। এখানে কোনো ডিফারেন্ট জিন নেই, দেখো দোনোটা সেম। তো এখানে কিসের সমপ্রকটতা, এখানে কিসের অসম্পূর্ণ প্রকটতা? এই জন্য আমরা সংকরের ক্ষেত্রে কথা এই টার্মটা ইউজ করব। আর পিতা মাতা যেহেতু বিশুদ্ধ নিতে হবে, তাই আমি পিতাকে বিশুদ্ধ নিলাম, মাতাকেও বিশুদ্ধ নিলাম। এবার এদের মধ্যে ক্রস করাবো। চলো আমরা এবার এদের মধ্যে একটা ক্রস করাই। এদের মধ্যে আমরা একটা কি করাই? ক্রস করাই। আবার আগের মতো আমি এখানে আর বেশ কিছু লিখতেছি না, এখানে ডাইরেক্ট আমরা করাচ্ছি। এটা হচ্ছে পিতা, জাস্ট P1 লিখতেছি। এটা পিতা, এটা পিতা ধরে নাও, আর এটা ধরে নাও মাতা। এটা হচ্ছে মাতা, দোনোটা বিশুদ্ধ না, মানে হোমোজাইগাস। আচ্ছা এখানে হোমোজাইগাস বলতে হবে, হোমোজাইগাস তোমরা তো বুঝাই হোমোজাইগাস, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমার এটা একটু জাস্ট লিখে দিই। এটা হচ্ছে তোমার সাদা বরণের মুরগি, আর এটা হচ্ছে কালো বরণের মোরগ। এটা হচ্ছে সাদা বরণের মুরগি, তাই মুরগির সাইনটা এরকম দিছি। খেয়াল করবা, তোমরা যদি মুরগি বলো এটারে, তাহলে এটা সাইন কিন্তু মেয়ে দিতে হবে। আর এটাকে যদি মোরগ বলো, আন্দালুসিয়ান মোরগ বলো, তাহলে এটা সাইন কিন্তু এরকম দিতে হবে। আবার কথাই লিখছো মোরগ, কিন্তু সাইনে দিছো মাইয়া, তাহলে তুমি ফোলারে বানাই দিছো মাইয়া, মাইয়ারে বানাই দিছো ফোলা, তাহলে এরকম কিন্তু হবে না, ঠিক আছে। সো কথার সাথে যাতে সাংকেতিক চিহ্নর মিল থাকে। তুমি এটাকে যদি মুরগি বলো, তাহলে ফোলার সাইন দিতে পারবে না, মাইয়ার সাইন দিতে হবে। আর এটাকে যদি মোরগ বলো, তাহলে মাইয়ার সাইন দিতে পারবে না, মানে এটা দিতে পারবে, এটা পোলার সাইন দিতে হবে। সো এগুলো কিন্তু হিসাব করবা, ছোটখাটো জিনিসগুলো। তো এখন দেখো এদের মধ্যে যখন আমরা ক্রস করাবো, আচ্ছা আগে গ্যামেট তৈরি করে নিই। হ্যাঁ, এখান থেকে আমরা গ্যামেট তৈরি করলাম, বড় হাতের বি, বড় হাতের বি। এখান থেকে আমরা গ্যামেট তৈরি করলে, এগুলো আর বুঝাইতে হচ্ছে না তো, একটা বুঝে দিছি, বাকিগুলো তো সেম কপি করবা। এখন তোমরা এখানে যে F1 জনু পাবা, সবগুলা দেখো তো এরকম হবে না, বড় হাতের বি, ছোট হাতের বি, সবগুলা। এবং এই জীবটাকে কি তুমি বিশুদ্ধ বলতে পারো? এই জীবটারে কি তুমি বিশুদ্ধ বলতে পারো না তো। একটা প্রকট জিন, একটা প্রচ্ছন্ন জিন, দোনোটা সেম না। তো সেম না হলে আমরা এটারে কি বলি? সংকর বলি। সংকরের আরেক নাম কি? হেটেরোজাইগাস। এই সংকর জীবেই আমরা সমপ্রকটতা অ্যাপ্লাই করব। তো দেখো ডেফিনেশনেই আমরা লিখে দিছি সংকর জীবে, এটাই সংকর জীব, এগুলো সংকর জীব না। এখানে কিসের অ্যাপ্লিকেশন আসবে এই জায়গায়। এখন লেটস সাপোজ এটা যদি মেন্ডেলের সূত্রকে মেনে চলতো, তাহলে প্রকট জিনটাই প্রকাশ পাইতো, মানে এই প্রকট জিনটাই প্রকাশ পাইতো। আর প্রকট জিন কোনটা দেখো তো, এই যে কালো। তখন এই মুরগিটা, এই বাচ্চাগুলা কালো হইতো, সবগুলা বাচ্চা কালো হইতো। কিন্তু মেন্ডেলের যে সমপ্রকটতা বলতেছে দোনোটা সমানভাবে প্রকাশ পাবে, মানে এই প্রকট জিনটা যতটুকু প্রকাশ পাবে 50%, এই প্রচ্ছন্ন জিনটাও ততটুকু প্রকাশ পাবে, মানে 50%, 50-50 দোনোটাই আসতে হবে। তাই এই বাচ্চাগুলোর কালার কখনো কালো হবে না, হবে কি বলতো, কালোর সাদা চেক যুক্ত। কালোর মধ্যে সাদা চেক যুক্ত মানে বুঝছো, কিছু মুরগি দেখবা বাইরের দিক দিয়ে সবগুলা কালার মধ্যে সাদা ছোপ, অনেকটা এর মতো, এগুলো পাজলের মতো বা টাইসের মতো বলতে পারো, মোজাইকের মতো বলতে পারো, মোজাইক, ঠিক আছে। কালোর মধ্যে সাদা চেক এরকম মুরগি আছে না, কালোর মধ্যে সাদা চেক। দেখো এই যে কালোর জন্য দায়ী দিন ছিল এটা যেরকম প্রকাশ পাইছে, সাদার জন্য দায়ী দিন ছিল এটাও সেরকম প্রকাশ পাইছে। তাহলে কালোটাও যতটুকু প্রকাশ পাইছে, সাদাটাও ততটুকু প্রকাশ পাইছে। তাই এটার কালার
পুরোপুরি কালো না হয়ে কালোর মধ্যে সাদা চেক যুক্ত হয়েছে। যদি শুধু এই বড় হাতের বিটাই প্রকাশ পাইতো তাহলে এটা শুধু কালো হইতো, কিন্তু এটা দোনোটা সমানভাবে প্রকাশ পাইছে বিদায় দোনোটাই আসছে, কালোও আসছে সাদাও আসছে। তাই এই মুরগিগুলোর কালার কি হয়েছে? এই মুরগিগুলোর কালার হয়েছে কালোর মধ্যে সাদা চেক যুক্ত। কালোর মধ্যে কি? সাদা চেক যুক্ত। এখন দেখতে হবে ম্যাথমেটিক্যালি এটা মেন্ডেলের সূত্রকে মেনে চলে কিনা। যদি এটা মেন্ডেলের সূত্রকে মেনে চলে তাহলে এটার ফিনোটাইপিক রেশিও আসবে 3:1। যদি 3:1 না আসে তাহলে আমরা কি করবো বলতে পারবো এটা মেন্ডেলের প্রথম সূত্রকে মেনে চলে না। এর আগে অসম্পূর্ণ প্রকৃতিটাও মেনে চলে নাই, মানে 3:1 আসে নাই, আসলে কি 1:2:1। দেখি এখানে কত আসে, সমপ্রকৃতিতে কত আসে। দেখো তার মানে তুমি এখানে কি হবে এরকম, এবার F2 জেনারেশন বের করতে হবে। তো এখান থেকে দুইটা, একটা পোলা নিবা একটা মেয়ে নিবা, একটা পোলা নিবা একটা মাইয়া নিবা। তো এখানে পোলা নিলে কি হবে, ধরে নাও এটা মাইয়া নিলাম বিবি, এই দুইটার মধ্যে একটা মাইয়া একটা পোলা বিবি, ঠিক আছে। এটা সাদা বলা যাবে আর না, এগুলো আর সাদা কালো বলা যাবে না, এগুলো হচ্ছে কালোর মধ্যে সাদা চেক যুক্ত। তো এখানে আমরা যে গ্যামেট পাবো বলতো, একটা বড় হাতের বি একটা ছোট হাতের বি। এখানে যে গ্যামেটগুলো পাবো একটা বড় হাতের বি একটা ছোট হাতের বি। এখানে আমরা কি F1 জনু পাবো না, এখানে পাবো F2 জনু। এবং এখানে আমরা কি করব, চেকার বোর্ড তৈরি করব। চেকার বোর্ড তৈরি করার নিয়ম তো সবাই তোমরা জানো। চেকার বোর্ড তৈরি করে তোমরা তো জানো। এখানে তুমি পোলারটা নিলা, এখানে তুমি মেটটা নিলা। দেখো এখানে হবে বড় হাতের বি মানে বিবি, বড় হাতের বি মানে বি। এখানে হবে বড় হাতের বি ছোট হাতের বি, এখানে হবে বড় হাতের বি ছোট হাতের বি, এখানে হবে ছোট হাতের বি ছোট হাতের বি। যেহেতু দোনোটাই প্রকট আছে তাহলে এটা 100% কালো হবে। যেহেতু একটা প্রকট একটা প্রচ্ছন্ন, যেহেতু এটা সংকর জীব, তাই এখানে সমানভাবে প্রকাশ পাবে, মানে সমপ্রকটতা হবে। কারণ আমরা জানি সমপ্রকটতা সবসময় সংকর জীবে হয়, এটা সংকর জীব না, এটাও সংকর জীব না, সংকর জীব এই দুইটা। তাই এখানে সমপ্রকটতা হলে কি হবে, কালোর মধ্যে সাদা, কালোর মধ্যে সাদা। এখানেও সেম, কালোর মধ্যে সাদা, কালোর মধ্যে সাদা, আর এটা কি হবে সাদা। তাহলে এখন দেখো ফিনোটাইপিক অনুপাত কি আসতেছে, কালো কয়টা দেখো একটা, তাহলে কালোর অনুপাত হচ্ছে 1। কালোর মধ্যে সাদা কয়টা, এদিকে একটা এদিকে একটা দুইটা, তাহলে এটা হচ্ছে 2। সাদা কয়টা একটা, তাহলে এদিকে হচ্ছে 1। তাহলে এখানেও কিন্তু ফিনোটাইপিক অনুপাত আসতেছে 1:2:1। এটাও মনে রাখতে হবে সমপ্রকটতাতেও ফিনোটাইপিক রেশিও আসে অসম্পূর্ণ প্রকটতার মতো, মানে 1:2:1। এটাও মেন্ডেলের প্রথম সূত্র ব্যতিক্রম, বিকজ মেন্ডেলের প্রথম সূত্র বলছে রেশিও আসতে হবে 3:1, কিন্তু এখানে আসলে 1:2:1। এটা মাথায় রাখতে হবে। তাহলে সমপ্রকটতা 1:1, অসম্পূর্ণ প্রকটতা 1:2:1, এগুলো মাথায় রাখতে হবে। যদিও তুমি বের করে দেখতে পারো, সমস্যা নাই, বাট আগে থেকে মাথায় সেট রাখলে ভালো সৃজনশীল ধরতে পারা যায়। তো তোমরা আমাকে বলো সমপ্রকটতা বুঝতে পারছো কিনা, কারণ অসম্পূর্ণ প্রকটতা বুঝলে সমপ্রকটতা বোঝা ব্যাপার না। আমরা একটা লাস্ট টপিকে চলে যাব, সেটা হচ্ছে লিথাল জিন। তো তোমরা আমাকে বলো এই সমপ্রকটতা বুঝতে পারছো কিনা। যদি সমপ্রকটতা বুঝতে পারো, আমরা এখন লিথাল জিন যাব, হুইচ ইজ মারাত্মক ইম্পর্টেন্ট। লিথাল জিন তোমাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, লিথাল জিন তোমাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এই বলো 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 বুঝতে পারছো কিনা। কারণ গেছে দাঁড়াও, কিসের লাইট দাদা একটু এইদিকে এইখান জায়গাটা হয়ে গেল, তারপর এই জায়গায় দিচ্ছি। আশা করি দেখাইতে পারছি, দেখা যাচ্ছে। দেখো দেখো লিথাল জিনটা লাস্ট টপিক, লিথাল জিনে চলে আসে আমরা একটু।
এই লিথাল জিনটা কিন্তু অনেকে বুঝে না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। লিথাল জিন কিন্তু অনেকে বুঝে না, এটা কিন্তু গুরুত্বের জন্য, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিথাল জিন। তো প্রথমে ভাই একটু লিথাল জিনের ডেফিনেশনটা লিখে দিচ্ছি বলার আগে। ডেফিনেশনটা তোমরা একটু লিখো, আমি বুঝাবো। ডেফিনেশনটা হচ্ছে যে সকল মিউট্যান্ট জিন, যে সকল মিউট্যান্ট মানে কি এটা আমি বুঝাচ্ছি। মিউট্যান্ট জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে, এই হোমোজাইগাস তো বুঝো, হোমোজাইগাস মানে বিশুদ্ধ আর কি অবস্থায় থাকলে, হোমোজাইগাস অবস্থায় থাকলে জীবের মৃত্যু ঘটায়। লিথাল জিন কিন্তু শুধু মৃত্যু ঘটায় যে এমন না, অনেক সময় জীবের অঙ্গের বিকৃতি ঘটে। না মারা গেলেও কিছু লিথাল জিন আছে যেগুলা সরাসরি না মেরে অঙ্গগুলা বিকলাঙ্গ করে দেয়, যেটাকে আমরা বলি যে অঙ্গ অস্বাভাবিকভাবে ছোট হয়ে যায়, এরকম টাইপসের অঙ্গ ছোট হয়ে যায়, বোন ছোট হয়ে যায়, এরকম। তো দুই ধরনের ঘটনা করতে, একটা হচ্ছে জীবের আঙ্গিক, যেটাকে বলে শুদ্ধ ভাষায় কি বলবো, এটাকে বলা হয় আঙ্গিক বৈকল্য, মানে অঙ্গ ছোট হয়ে যাওয়া, ঠিক আছে। তো তোমরা অনেক সময় দেখবা যে কিছু মুরগির পা কিন্তু অনেক ছোট হয়ে যায়, তাহলে এই যে পাটা যে ছোট হয়ে যাচ্ছে এটা কিন্তু লিথাল জিনের কারণে। তো এটা দ্যাট মিনস এটা বোঝাচ্ছে না যে মুরগিটা মারা গেছে। তো নর্মালি আমরা এখানে জীবের মৃত্যু ঘটে এটা হয়, আবার ওই আঙ্গিক বৈকল্য হয়। আর এখানে মিউট্যান্ট জিন মানে কি সেটা আমি বুঝাবো, মিউট্যান্ট জিন। এবং এখানে হোমোজাইগাস কথাটা তো তোমরা বুঝো যে যে লিথাল জিনটা নিয়ে তোমাদের সিলেবাসে আলোচনা করা হয়েছে সেটা কিন্তু হোমোজাইগাস অবস্থায় থাকলে মৃত্যু ঘটাবে। হোমোজাইগাস অবস্থায় থাকলে মৃত্যু ঘটে, তার মানে এই নয় যে হেটারোজাইগাস অবস্থায় পারে না। বাট তোমাদের যে ইয়াটা দিছে, কি বলে এটাকে, উদাহরণটা দিছে, সেটা কিন্তু হোমোজাইগাস অবস্থায় থাকলেই মৃত্যু ঘটাবে। কিন্তু অনেকেই ভেবে নেই যে ভাইয়া হোমোজাইগাস অবস্থা থাকতেই হবে বলে কথা আছে, হেটারোজাইগাস অবস্থায় কিন্তু মৃত্যু ঘটাতে পারে। কিন্তু তোমাদের বইয়ে যে উদাহরণটা দিছে এটা হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাতে পারবে। তাই আমরা শুধু এই লাইনটাই জেনে মাথায় সেট করব, হোমোজাইগাস অবস্থা থাকলেই মৃত্যু ঘটাবে। তার মানে এটা বোঝাচ্ছে না যে হোমোজাইগাস না থাকলেও মৃত্যু ঘটাতে পারবে না, পারবে, তবে এই ক্ষেত্রে হোমোজাইগাস, মানে তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে। ওকে, তো মিউট্যান্ট জিন মানে হচ্ছে, মিউট্যান্ট শব্দটা আসছে মিউটেশন থেকে। মিউটেশন মানে তো তোমরা বুঝো, মিউটেশন মানে হচ্ছে কোনো একটা জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তন। মানে ধরো একটা জিন আছে, তার একটা স্ট্রাকচার আছে, হঠাৎ করে ওই জিনের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। এবং একটা জিনের স্ট্রাকচার যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সে ওই জিনটা যে এনজাইম তৈরি করতো সেই এনজাইমটা কিন্তু সে আর তৈরি করবে না। ব্যাপারটা আমি বুঝাচ্ছি, খেয়াল করো, মিউট্যান্ট জিন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ধরে নাও এটা একটা ক্রোমোজোম, আর তোমরা জানো ক্রোমোজোমের একটা লোকাস এটা, এবং এই লোকাসে একটা জিন আছে, জিনটার নাম তো আমার জানা দরকার নেই, আমি শুধু জিন হিসেবেই চিনবো। এবং এটাকে আমি নর্মাল জিন বলবো, এটাকে আমি কি বলবো, নর্মাল জিন। এই লোকাসটাতে একটা কি আছে, নর্মাল জিন আছে। এই লোকাসটাতে কি আছে ভাইয়া, একটা নর্মাল জিন আছে, নর্মাল জিন। তাহলে দেখো এই জিনের কাজ কি ভাইয়া, একটু আগেই তোমাদেরকে ওই লাল সাদা দিয়ে বুঝেছিলাম। এই জিনের কাজ হচ্ছে প্রোটিন তথা এনজাইম তৈরি করা। তাহলে খেয়াল করো, এই নর্মাল জিনটা একটা এনজাইম তৈরি করবে। ধরে নাও এই এনজাইমটা হচ্ছে এনজাইম এ, একটা এনজাইম তৈরি করলো, নাম হচ্ছে এনজাইম এ। আর তোমরা জানো এনজাইম কিন্তু একটা বিক্রিয়া করে। তার মানে এই এনজাইমটা কি করবে, ধরো আমি ধরে নিলাম যে আমাদের যে শ্বসন আছে, শ্বসন বিক্রিয়া, ধরো ওই শ্বসন বিক্রিয়া করবে, শ্বসন বিক্রিয়া, রেসপিরেশন আর কি। এখন তোমরা জানো শ্বসন বিক্রিয়া কি তৈরি হয়, শক্তি তৈরি হয়। তার মানে আমি শক্তি পাওয়াটা, আমার শক্তি পাওয়াটা কিন্তু এনজাইমের উপর ডিপেন্ডেন্ট। এই এনজাইমটা যদি তৈরি হয় তাহলে আমার শ্বসন বিক্রিয়াগুলো হবে, মানে আমি শক্তি পাবো না, পাবো। এবার চিন্তা করো, আচ্ছা এই জিনের একটু স্ট্রাকচারটা দেখাই। এই নর্মাল জিনটাকে আমি জুম করে একটু এদিক দিয়ে স্ট্রাকচার দেখাই। তোমরা ডিএনএ স্ট্রাকচার তো চিনো, তো এই জিনটা হচ্ছে এরকম, দেখো তোমরা জানো ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড, এটা হচ্ছে 5' to 3' হলে এটা হবে 3' to 5'। ধরো না এই জিনের স্ট্রাকচারটা এরকম, এ এর বদলে আসে টি, তোমরা জানো জি এর বদলে আসে সি,
টি এর বদল আসে। এই জিনটার স্ট্রাকচার হচ্ছে এরকম এরকম, নর্মাল জিনটার স্ট্রাকচার হচ্ছে এরকম এ টি জি সি টি এ, এবং এই নর্মাল জিনটা একটা এনজাইম তৈরি করবে যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন প্রক্রিয়ায়, যেটা তোমরা জানো ওই প্রক্রিয়ায় প্রোটিন মানি এনজাইম, আর এনজাইমটা কি করবে, শ্বসন বিক্রিয়া করবে, শক্তি পাবো। সাপোজ এই জিনটা বিভিন্ন কারণে, সেটা হতে পারে ইউভি রের কারণে, বাইরের কোনো সমস্যার কারণে, হতে পারে কোনো ক্ষতিকর কেমিক্যালের কারণে, বিভিন্ন কারণে হতে পারে। তো বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল বা ইউভি রে, মারাত্মক রশ্মি এই নর্মাল জিনের স্ট্রাকচারটা চেঞ্জ করে দিল। এটাকে বলা হয় আকস্মিক পরিবর্তন এবং স্থায়ী পরিবর্তন। আকস্মিক মানে হঠাৎ করে হয়, আর স্থায়ী মানে পার্মানেন্ট। তাহলে দেখো এই স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে আছে, দেখো এ টি জি সি টি এ, এখন কি হবে জানো, এই সিরিয়ালটাই নষ্ট হয়ে যাবে। ধরো নাও এ টি এর বদলে জিসি আছে না, এখানে এ টি এর বদলে জিসি নেই। একটা চেঞ্জ দেখাচ্ছি। ধরে নাও যে এখানে যে জিসি ছিল, সি এর এগেনস্টে আবার এ চলে আসছে, আর এখানে টি চলে আসছে। তাহলে দেখো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে না, এ টি টি এ টি হয়ে গেছে। এর আগে কি ছিল, এ টি জি সি টি এ। এখন এটা কি আর নর্মাল জিন থাকলো, মানে এটা কি আর সেই জিনটাই থাকলো না। এই জিনটাকে আমি ধরে নাও বলে দিলাম এটা হচ্ছে লিথাল জিন। এটা হচ্ছে কি, লিথাল জিন। এটাকেই বলা হয় মিউটেশন। এই প্রক্রিয়াকে বলা হয় মিউটেশন। মিউটেশন মানে এমন একটা প্রক্রিয়া যেখানে জিনের আকস্মিক মানে কি, হঠাৎ, এবং স্থায়ী পরিবর্তন মানে এটা পার্মানেন্ট থাকবে, এমন না যে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। স্থায়ী পরিবর্তন, তাহলে জিনের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তন হচ্ছে এটা। দেখো চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে বলো, নর্মাল জিন থাকলে না এনজাইম তৈরি হবে, এখন এটা কি আর নর্মাল জিন না। তো এটা যেহেতু নর্মাল জিন না লিথাল জিন, তাহলে এনজাইম এটা আর তৈরি হবে না। এখন তুমি আমাকে বলো, এনজাইম যদি তৈরি না হয় শ্বসন বিক্রিয়া হবে, হবে না। তাহলে শ্বসন বিক্রিয়া হবে না। তুমি আমাকে বলো, শ্বসন বিক্রিয়া যদি না হয় তাহলে শক্তি পাবো, শক্তি পাবো না। তুমি আমাকে বলো, তুমি যদি শক্তি না পাও তাহলে তুমি কি করতে পারবে, সার্ভাইভ করতে পারবে? পারবে না। তাহলে তুমি সার্ভাইভ করতে পারবে না। ওকে, কারেন্ট চলে আসছে। তাহলে তুমি সার্ভাইভ করতে পারবে না, তাহলে তুমি কি যাবে, মারা যাবে। এভাবেই লিথাল জেল একটা মানুষকে, একটা জীবকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এটাই হচ্ছে ফুল প্রসেস। আশা করি তোমাদেরকে একটা বেসিক ধারণা দিতে পারছি কিভাবে লিথাল জিন, কিভাবে, আমার কথাগুলো ফোকাস করলেই হবে, লেখা বোঝা না গেলেও আমার কথা ফোকাস করলেই হবে, কিভাবে একটা লিথাল জিন জীবের মৃত্যু ঘটানোর জন্য দায়ী। এই বেসিক জিনিসটা যদি তুমি পাও, চলো এবার আমরা একটু পড়ার ভিতরে ঢুকি। তার মানে বুঝতে পারছো কেন এটাকে মিউট্যান্ট জিন বলতেছে, কারণ মিউটেশনের কারণে এই জিনটা চেঞ্জ হয়ে যায়। তো মিউটেশনের কারণে জিনটা চেঞ্জ হয়ে গেছে বিদায় এটার নাম হয়ে গেছে লিথাল জিন। তো লিথাল জিনে যেহেতু মিউটেশন ঘটে, তাই এই জিনটার নাম হচ্ছে মিউট্যান্ট জিন। আর মিউট্যান্ট জিন বা লিথাল জিন হয়ে গেলে কি ঘটনা হবে সেটা দেখতেই পাচ্ছ। এনজাইম তৈরি হবে না, শ্বসন বিক্রিয়া হবে না, শক্তি পাবে না, মারা যাবে। এটাই হচ্ছে কথা। তো এখন তোমাদেরকে আসো, এই যে সিঙ্গেল লাইনটা, এটার ভাবাত্মটা তোমাদেরকে বোঝানো। এই লিথাল জিন সর্বপ্রথম আবিষ্কার করছে কে সেটা জানাটা জরুরি, কারণ এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো বা কে আনছে সেটা তো জানাটা জরুরি। এই লিথাল জিন আবিষ্কার করছে 1905 সালে। 1905 সালে ফরাসি বিজ্ঞানী লুসিয়ান কুনো উনি সর্বপ্রথম লিথাল জিন আবিষ্কার করছে। কোথায়? সেটা হচ্ছে একটা হলুদ বর্ণের ইঁদুরে। কোথায় আবিষ্কার করছে? ইঁদুর। এবং ইঁদুরটা ছিল হলুদ বর্ণের ইঁদুর। কিভাবে আবিষ্কার করছে সেটা আমি একটু বলতে পারি, সমস্যা নেই, বাট আগে বোঝার চেষ্টা করো। 1905 সালে লুসিয়ান কুনো সর্বপ্রথম হলুদ বর্ণের ইঁদুরে লিথাল জিনের উপস্থিতি দেখতে পান, আর এভাবে উনি লিথাল জিনটা আবিষ্কার করছেন। তার মানে এখানে তোমাদের যে এক্সাম্পলটা দিছে এটা হলুদ বর্ণের ইঁদুর নিয়ে দিছে।
হলুদ বর্ণের ইঁদুরে নিয়ে দিছে। তাই আমরা দেখব এই হলুদ বর্ণের ইঁদুর যে লিথাল জিনটা আছে এটা হোমোজাইগাস অবস্থায় হলুদ বর্ণের জীবের মৃত্যু ঘটাতে পারবে। তো আপাতত এটা মাথায় রাখো, 1905 সালে লুসিয়ান কুনো সর্বপ্রথম লিথাল জিন কোথায় দেখতে পান? ইঁদুর, হলুদ বর্ণের ইঁদুর। কোন বর্ণের ইঁদুর? হলুদ বর্ণের ইঁদুর। এখন আমরা ইঁদুর নিয়ে এই জিনিসটা ব্যাখ্যা করব, ইঁদুর নিয়ে ব্যাখ্যা করব, এই লাইনটা আমরা ইঁদুর নিয়ে ব্যাখ্যা করব। দেখো কিভাবে ব্যাখ্যা করি, এবং মনে রাখবা কোন বর্ণের ইঁদুর? হলুদ বর্ণের ইঁদুর। ওকে, দেখো কিভাবে জিনিসটা করা যায়, কিভাবে জিনিসটা করা যায় একটু চিন্তা করো, দেখি আমরা কিভাবে করা যায়। তো আমরা ধরা যাক ইঁদুরের গায়ের হলুদ বর্ণের জন্য দায়ী প্রকট জিন। এটা অবশ্যই প্রকট, এটা অবশ্যই কি প্রকট, বিকজ এটা বেশি দেখা যায় হলুদ বর্ণের ইঁদুর। প্রকট জিন, যেহেতু প্রকট বলতেছি তাহলে বড় হাতের দিতে হবে, আর এটা হচ্ছে বড় হাতের ওয়াই। একটু খেয়াল করবা, এই লাইনটা ভালোভাবে খেয়াল করবা। ইঁদুরের গায়ের হলুদ বর্ণের জন্য দায়ী, এটা অবশ্যই প্রকট জিন, অবশ্যই প্রকট জিন। এটা বেশি দেখা যায় হলুদ বর্ণের ইঁদুর, এবং প্রকট হলে আমরা বড় হাতের ক্যাপিটাল ইউজ করি, সো ক্যাপিটাল লেটার ওয়াই, ইয়েলো থেকে আসছে ওয়াই। এবং মনে রাখবা এই যে প্রকট জিনটা দেখতে পাচ্ছ এটাই মূলত লিথাল জিন, এটাই মূলত লিথাল জিন। তাহলে মনে রাখবা ইঁদুরের গায়ের হলুদ বর্ণের জন্য যে প্রকট জিনটা থাকে এটাই হচ্ছে লিথাল জিন, এটাই হচ্ছে লিথাল জিন। এখন খেয়াল করো ভাইয়া, লিথাল জিন থাকলেই কি মারা যাবে বলে কথা আছে ইঁদুরটা? না, যে মিউট্যান্ট জিন মানে লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে জীবের মৃত্যু ঘটায়। মানে লিথাল জিন থাকলেই যে মারা যাবে তা না, দেখতে হবে সেটা হোমোজাইগাস অবস্থায় আছে কিনা। তোমাদেরকে আগে আমার দায়িত্ব হচ্ছে লিথাল জিনটা চিনানো। দেখো ইঁদুরের গায়ের হলুদ বর্ণের জন্য যে প্রকট জিনটা থাকে বড় হাতের ওয়াই, এটাই হচ্ছে লিথাল জিন। এখন লিথাল জিন থাকলেই কি ভাইয়া মারা যাবে? না, দেখতে হবে এই লিথাল জিনটা হোমোজাইগাস অবস্থায় আছে কিনা। যদি হোমোজাইগাস অবস্থা থাকে তখনই মৃত্যু ঘটাবে, হেটেরোজাইগাস অবস্থা থাকলে এই ক্ষেত্রে মৃত্যু ঘটাবে না। অন্য ক্ষেত্রে হতে পারে, বাট ইঁদুরের ক্ষেত্রে হেটেরোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাবে না। ইঁদুরের ক্ষেত্রে মৃত্যু ঘটাতে হলে হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে। তো আগে আমি তোমাদেরকে লিথাল জিনটা চেনাই দিলাম। এবার আসো, কিছু ইঁদুর আছে যেগুলা খুব কম দেখা যায়। এই ইঁদুরগুলো হচ্ছে এগাউটি মানে কি ভাইয়া? এগাউটি মানে হচ্ছে কালচে বাদামি, কালো বলতে পারো, সমস্যা নেই। কালচে বাদামি বর্ণের জন্য যে ইঁদুরের জন্য যে থাকে, এখানে অবশ্যই প্রচ্ছন্ন জিন, বিকজ এগুলো কম দেখা যায়। এবং ওই প্রচ্ছন্ন জিন মনে রাখবা, প্রকট জিনকে যদি তুমি বড় হাতের ধরো, প্রচ্ছন্ন জিনকে ছোট হাতের, তার মানে এই প্রচ্ছন্ন জিনটা হবে ছোট হাতের ওয়াই। তাহলে 11টি বা কালচে বাদামি যেগুলো কম দেখা যায়, তাই প্রচ্ছন্ন জিনটা মনে রাখবা বড়, প্রকটটা যদি বড় হাতের হয়, প্রচ্ছন্নটাকে আমরা ছোট হাতের দিয়ে প্রকাশ করি, তাই প্রচ্ছন্ন জিনটা হচ্ছে ওয়াই। তাহলে আগে তোমার কাজ ছিল লিথাল জিনটাকে চিনানো। আমি আগে লিথাল জিনটা তোমাদেরকে চিনেছি, হলুদ বর্ণের জন্য যে প্রকট জিনটা থাকে সেটাই লিথাল জিন। আর লিথাল জিন থাকলেই কি ভাইয়া মারা যাবে? না, হোমোজাইগাস থাকলেই মারা যাবে, হেটেরোজাইগাস থাকলে মারা যাবে না। আর কালচে বা বাদামি বর্ণের 11টির জন্য যে প্রচ্ছন্ন জিনটা আছে সেটা তাইলে ছোট হাতের ওয়াই হবে, স্বাভাবিক। এটা যদি প্রকটটা বড় হাতের ওয়াই, এটা ছোট। এবার আসো মেন্ডেলের অনুযায়ী যদি আমরা এটা ব্যাখ্যা করতে চাই, করতে পারি কিনা। সাপোজ ভাই একটা বিশুদ্ধ, মেন্ডেল বলছিল বিশুদ্ধ নেওয়ার জন্য, সো আমি এটাও বিশুদ্ধ নিব। দেখো না এখানে মজা আছে, মেন্ডেল পিতামাতাকে নিতে বলছে, বিশুদ্ধ নিতে বলছে না? মানে বিশুদ্ধ মানে কি? হোমোজাইগাস। এটা আর কি? হ্যাঁ, বিশুদ্ধ মানে কি? বিশুদ্ধ কথাটা আমি বারবার যখন উচ্চারণ করবো তুমি হোমোজাইগাস বুঝবা। তাহলে এরকম একটা হোমোজাইগাস নিতে হবে, এরকম একটা হোমোজাইগাস নিতে হবে। চলো নিয়ে দেখি তো, এরকম হলুদ বর্ণের একটা হোমোজাইগাস নিয়ে দেখি তো। হলুদ বর্ণের যদি হোমোজাইগাস না, তাহলে এরকম হবে না, দোনোটা বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই। আচ্ছা হলুদ বর্ণের জন্য নিচ্ছি। আচ্ছা ভাইয়া এই 11টির জন্য একটা নেন না, বিশুদ্ধ নিতে হবে কিনা? বিশুদ্ধ। তাহলে 11টির জন্য যদি বিশুদ্ধ হয় তাহলে এরকম হবে না?
ছোট হাতের ওয়াই, ছোট ওয়াই। এই বিশুদ্ধ মানে কি? বিশুদ্ধ মানে হচ্ছে হোমোজাইগাস। বিশুদ্ধ মানে কি? বিশুদ্ধ মানে হচ্ছে হোমোজাইগাস। হোমোজাইগাস মানে কি? সেম। এটা যদি বড় হাতের ওয়াই হয়, এটাও বড় হাতের ওয়াই, এটা যদি ছোট হাতের হয়, এটা এটাই মানে হচ্ছে বিশুদ্ধ, মানে হোমোজাইগাস। আচ্ছা ভাই, এবার একটা শঙ্কর নেন তো, শঙ্কর। তাহলে ভাই একটা যদি শঙ্কর নেই, আবার কারেন্ট গেছে গা। ইয়াটা দাও তো, লাইটটা দাও। আব্বু নিয়ে গেছো তো এখানে? না, আমি আব্বুকে দিয়ে দিচ্ছি তো মনে হয়। আচ্ছা, আজান দিছে মাগরিবের? ইয়াটা আনো তো, মোবাইল আনো তো একটা, মোবাইলে টর্চ লাইট দাও। জ্বালাও এটা, ধরো নিয়ে যাও এটা। এই দেখো, এই দেখো, এই দেখো, 11টি বিশুদ্ধ নিছি, হলুদও বিশুদ্ধ নিছি। এইবার আসো, এই হলুদটা কি সার্ভাইভ করবে কিনা? কারণ আমি বলছি লিথাল জিন, প্রকট জিন, এবং এই লিথাল জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে, এইখানে দেখো হোমোজাইগাস, দোনোটা বড় হাতের হয়, তো হোমোজাইগাস অবস্থায় থাকলে জীবের কি হবে? মৃত্যু ঘটবে। তার মানে এই হলুদ বর্ণের ইঁদুরটা আসলে পৃথিবীতে আসার আগেই ভ্রূণ অবস্থায় মারা যাবে। এই যে ভ্রূণ মৃত, মানে পৃথিবীতে আসার আগেই সে ভ্রূণ থাকতেই মারা যাবে। কারণ দেখো, দোনোটা বড় হাতের ওয়াই, আর আমি বলছি বড় হাতের ওয়াই হচ্ছে লিথাল জিন, আর লিথাল জিন যখন হোমোজাইগাস অবস্থায় থাকে, খেয়াল করবা, হোমোজাইগাস যখন, সরি, লিথাল জিন যখন হোমোজাইগাস অবস্থায় তখন মারা যাবে। এখন দেখো, এখানে তো কোনো লিথাল জিন নাই, তাহলে এটা মারা যাবে না, এটা সার্ভাইভ করবে, এটা জীবিত থাকবে। এইবার আসো, আমি যদি ভাই একটা শঙ্কর নিই, শঙ্কর মানে কি? একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই। তো অনেকে বলবে ভাই এখানে বড় হাতের ওয়াই আছে, মানে লিথাল জিন আছে। ভাইয়া এখানে লিথাল জিন আছে, ভাইয়া এখানে লিথাল জিন আছে, তাহলে ভাইয়া এটা মারা যাবে, বেকুব মারা যাবে না। কারণ আমি বলছি লিথাল জিন হোমোজাইগাস থাকতে হবে, তাহলেই মারা যাবে। এখন তুমি বলো এটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস? এটা তো হেটারোজাইগাস। তার মানে এই যে ইঁদুরটা আসবে, এটা কিন্তু জীবিত থাকবে। আর এটার কালার কি হবে বলো তো? এটার কালার কিন্তু হলুদ হবে। এটার কালার কি হবে বলো তো? এটার কালার কিন্তু হলুদ হবে, হলুদ। হলুদ হলুদ কেন হবে? কারণ হলুদ বর্ণের জন্য তো জিন আছেই। এই যে এটার কারণে এটা হলুদ হয়েছে, কিন্তু এটা মারা যায় না কেন? কারণ এই দুইটা জিন হোমোজাইগাস অবস্থায় নাই, আছে হেটারোজাইগাস, তাই এটা সার্ভাইভ করছে। এখন তুমি বলো, এখানে যে আমরা হলুদ বর্ণের ইঁদুর পাবো, সেগুলো কি কখনো আমি বিশুদ্ধ পাবো? এটা হচ্ছে বিশুদ্ধ। বিশুদ্ধ হোমোজাইগাস হলুদ কখনো পাবো না, কারণ বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় তো ভ্রূণ অবস্থায় মরে যাবে পৃথিবীতে আসার আগে। তার মানে আমরা যে অ্যাকচুয়ালি হলুদ কালারের ইঁদুরগুলো দেখি, এগুলো অ্যাকচুয়ালি শঙ্কর দেখি, শঙ্কর। এগুলো অ্যাকচুয়ালি কি দেখি? যে শঙ্কর। এই শঙ্কর হলুদ কালারের ইঁদুর আমরা পাই, কারণ বিশুদ্ধ কালারের ইঁদুরগুলো তো ভ্রূণ অবস্থায় মারা যায়, পৃথিবীতে আসবে কোত্থেকে? তার মানে ফরাসি বিজ্ঞানী কুনো এভাবেই অ্যাকচুয়ালি আবিষ্কার করছে যে উনি দেখছে যে হলুদ বর্ণের ইঁদুরগুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে না। হলুদ বর্ণের ইঁদুর যেগুলো আছে সেগুলো শঙ্কর অবস্থায় পাওয়া যাবে, কারণ বিশুদ্ধ অবস্থায় হলুদ বর্ণের ইঁদুরগুলো যদি সেগুলো ভ্রূণ অবস্থায় মারা যায়, বিকজ এটা হচ্ছে লিথাল জিন, আর লিথাল জিন যখন হোমোজাইগাস অবস্থায় থাকে তখন মৃত্যু ঘটে। তার মানে খেয়াল রাখবা, হোমোজাইগাস হলে মৃত, এটাতে মৃত না, এটাতেও মৃত না, কারণ এটা হোমোজাইগাস না। আর এটা হোমোজাইগাস হলেও এখানে কোনো লিথাল জিন নাই, তাহলে মারা যাবে কি জন্য?
এখানে কোনো লিথাল জিন আছে? দোনোটা তো ছোট হাতের ওয়াই। এখানে কোনো লিথাল জিন আছে? নাই, তাই এটা কেন মারা যাবে? এখানে একটা লিথাল জিন আছে, তবে এটা হেটারোজাইগাস, হোমোজাইগাস না, তাই এটা সার্ভাইভ করছে, এটা মারা যাবে। তার মানে কখনোই আমরা হলুদ বর্ণের ইঁদুর বিশুদ্ধ পাবো না, পাবো সংকর। এখন কোনো এই জিনিসটা কিভাবে আবিষ্কার করছে যে হলুদ বর্ণগুলো সংকর হয়, যেগুলো সার্ভাইভ করে সেগুলো সংকর, যেগুলো ভ্রূণ অবস্থায় মৃত যায় সেগুলো বিশুদ্ধ, মানে বিশুদ্ধ অবস্থায় আমরা পাবো না। এটা উনি টেস্ট ক্রসের মাধ্যমে বুঝছে। তোমরা জানো আমরা টেস্ট ক্রসের মাধ্যমে জিনোটাইপ বের করতে পারি। তো উনি যতবারই টেস্ট ক্রস করায়, তো টেস্ট ক্রসের যে রেজাল্টগুলো পায়, তখন দেখে জগতে এরকম হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় না, মানে বিশুদ্ধ হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় না, এরকম হলা এটা পাওয়াই যাচ্ছে না টেস্ট ক্রসের মাধ্যমে, এটা পাওয়া যাচ্ছে না। উনি সারপ্রাইজিংলি দেখতেছে সবগুলো এরকম সংকর হচ্ছে, সবগুলো সংকর হচ্ছে, একটাও বিশুদ্ধ পাওয়া যাচ্ছে না। তাহলে আমি কি ধরে নিব যেহেতু বিশুদ্ধ পাওয়া যাচ্ছে না, তার মানে এখানে লিথাল জিন আছে, তাই এটা ভ্রূণ অবস্থায় মারা যাচ্ছে। এটাই হচ্ছে কথা। তার মানে আমরা বিশুদ্ধ নিতে পারবো না, আমাদেরকে সংকর দুইটা হলুদ বর্ণের ইঁদুর নিতে হবে। তাই এটা একটু ব্যতিক্রম, এখানে তুমি কখনো বিশুদ্ধ নিতে পারবে না, কারণ বিশুদ্ধ অবস্থায় তো পৃথিবীতে আসার আগেই মারা যায়, তুমি নিবা কিভাবে? তাই এটা বাদ, আমাকে সবসময় সংকর হলুদ বর্ণের দুইটা ইঁদুর নিতে হবে, একটা পুরুষ একটা মহিলা। তাহলে আমি যদি তোমাদেরকে দেখাই ব্যাপারটা কিরকম, এই দেখো, এই দেখো একটা সংকর হলুদ বর্ণের ইঁদুর, যেটা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই নিতে হবে, না হলে মারা যাবে। দোনোটা বড় হাতের ওয়াই নিলে কিন্তু মারা যাবে, তাই বিশুদ্ধ নেওয়া যাবে না। এটা এটা মহিলা, আরেকটা সংকর হলুদ নিব যেটা পুরুষ, এটাও হবে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, কারণ দোনোটা যদি বড় হাতের ওয়াই হয় তাহলে মারা যাবে। এখন এদের মধ্যে ক্রস করাবা, তাহলে F1 জনু পাবা, ক্রস করাবা, চেকার বোর্ড তৈরি করো, এদিকে পুরুষের ডিম্বাণু, মহিলার ডিম্বাণুগুলো নাও, এখানে পুরুষ মহিলার ডিম্বাণুগুলো নাও, আর এখানে পুরুষের শুক্রাণুগুলো নাও। তাহলে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, ক্রস করাও, বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। তাহলে এবার হিসাব করো, এটা হবে সংকর হলুদ, এটা হবে সংকর হলুদ, এটা হবে সংকর হলুদ, আর এটা হবে 11টি। কিন্তু ভাইয়া দেখো ভাইয়া, এখানে লিথাল জিন দোনোটা হোমোজাইগাস অবস্থায় থাকবে। দেখো দোনোটা হোমোজাইগাস অবস্থায়, আর আমি বলছি লিথাল জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে এটা ভ্রূণ অবস্থায় মারা যাবে। তার মানে এটা হচ্ছে মৃত, তার মানে এটা হচ্ছে ভাইয়া মৃত মৃত। তাহলে এটা আমি হিসাবে রাখবো না ফিনোটাইপ অনুপাত। দেখো দুইটা হলুদ একটা 11টি, তাহলে দুইটা হলুদ বিদায় 2, একটা 11টি বিদায় 1। তাহলে দেখো লিথল জিনের অনুপাত সবসময় আসবে 2:1, কেন একটা তো মারাই গেছে। তো এটা মাথায় রাখবা, পরীক্ষা হলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 2:1। এটাও মেন্ডেলের প্রথম সূত্রকে মেনে চলে নাই, এটাও মেন্ডেলের প্রথম সূত্রকে মেনে চলে নাই, বিকজ মেন্ডেলের প্রথম সূত্রকে মেনে চলে নাই, বিকজ একটা মারা যায়, তাই ফিনোটাইপিক রেশিও আসছে 2:1, 2:1। এটাই হচ্ছে লিথাল জিন, এটাই হচ্ছে লিথাল জিন। আশা করি তোমাদেরকে আমি লিথাল জিনটা বুঝাতে পারছি। ক্লাস শেষ করে দিচ্ছি, যেহেতু আজান দিচ্ছে, একটু ধৈর্য ধরো, শেষ করে দিচ্ছি। ওকে, এটাই হচ্ছে লিথাল জিন, পরীক্ষায় আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটু লিথাল জিনের বৈশিষ্ট্য লিখো। 1 নাম্বার লিথাল জিনটাকে আমি কি বলছি বলতো? মিউট্যান্ট জিন। একটু আগে আমি বলছিলাম লিথাল জিন হচ্ছে মিউট্যান্ট জিন, যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে।
দেখো মিউটেন্ট জিন বা লিথাল জিন প্রকটও থাকতে পারে, প্রচ্ছন্নও থাকতে পারে, যে কোনো একভাবে থাকতে পারে। তো ইঁদুরের ক্ষেত্রে আমরা প্রকট অবস্থায় দেখছি, আমরা ইঁদুরের ক্ষেত্রে প্রকট অবস্থায় দেখছি, অন্যান্য ক্ষেত্রে আমরা প্রচ্ছন্ন লিথাল জিন থাকতে পারে, এটা কোনো ইস্যু না। 2 নাম্বার ইঁদুরের ক্ষেত্রে আমরা প্রকটটা দেখছি আর কি, ঠিক আছে। তো অনেকেই মনে করবে শুধু প্রকটই হইতে পারে, প্রচ্ছন্নও কিন্তু লিথাল জিন হইতে পারে, ইঁদুরের ক্ষেত্রে আমরা প্রকটটা দেখছি। এখন প্রকট যে লিথাল জিন, যদি লিথাল জিনটা কি হয়, প্রকট হয়, প্রকট লিথাল জিন হোমোজাইগাস হোক বা হেটেরোজাইগাস হোক, এই অবস্থা কিন্তু অনেকে কনফিউশনে ভোগে। আমি কনফিউশনটা ক্লিয়ার করব। হেটেরোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটে, এই জায়গাটা অনেকে কনফিউশন থাকে, এটা আমি ক্লিয়ার করব। মৃত্যু বা আঙ্গিক বৈকল্য, আঙ্গিক বৈকল্য মানে হচ্ছে তোমার ওই যে বোন ছোট হয়ে যাওয়া, আঙ্গুল ছোট হয়ে যাওয়া, পা ছোট হয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে। এখন এই জিনিস আমি ক্লিয়ার করতেছি, প্রকট লিথাল জিন কিন্তু হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাতে পারবে, হেটেরোজাইগাস। এখন অনেকেই বলবা ভাইয়া ইঁদুরের ক্ষেত্রে তো আমরা দেখছিলাম যে এই অবস্থায় যখন ছিল, এটা কিন্তু হেটেরোজাইগাসকে ইন্ডিকেট করাচ্ছে। তাহলে এই জায়গায় মৃত্যু ঘটে না কেন, এই জায়গাতে এটা জীবিত ছিল। কিন্তু আমরা তো দেখছি শুধু হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাইছে, মানে এরকম অবস্থায় মৃত্যু ঘটাইছে। অনেকে এটা কনফিউশন থাকার কারণ আছে, কারণ তুমি তো জাস্ট একটা উদাহরণ পড়ছো, সেটা হচ্ছে ইঁদুরের। এরকম আরো অনেক উদাহরণ আছে যেখানে দেখা গেছে প্রকট লিথল জিন এই হেটেরোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাইতে পারে। কিন্তু তুমি যেহেতু ইঁদুরেরটা বলছো, ইঁদুরের ক্ষেত্রে হেটেরোজাইগাস পারবে না, ইঁদুরের ক্ষেত্রে শুধু হোমোজাইগাস পারবে। তার মানে এই নয় যে হেটেরোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাতে পারবে না, ইঁদুরের ক্ষেত্রে পারবে না, অন্য অন্য ক্ষেত্রে পারবে। তাই আমরা এই লিথাল জিনের বৈশিষ্ট্য শুধু ইঁদুরের ক্ষেত্রে পড়তেছি না, আর সবগুলোর ক্ষেত্রে পড়তেছি। তাই সেটা হোমোজাইগাস হোক, হেটেরোজাইগাস হোক, এক এক জায়গায় এক একভাবে মৃত্যু ঘটায়। ইঁদুরের ক্ষেত্রে এটা, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে হেটেরোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাতে পারে। তাই এই জায়গায় কনফিউশন থাকতে পারে পোলাপানের, এটা আমি দূর করছি আশা করি। 3 নাম্বার 3:1 এর পরিবর্তে কত আসে, রেশিও 2:1, এটা তো তোমরা মাথায় রাখবা। আর 4 নাম্বার যেটা, যদি লিথাল জিন প্রকট না হয়ে প্রচ্ছন্ন হয়, ইঁদুরের ক্ষেত্রে তো প্রচ্ছন্ন লিথাল জিন নাই, তাই ইঁদুরের ক্ষেত্রে অ্যাপ্লাই করার দরকার নাই। প্রচ্ছন্ন লিথাল জিন শুধু হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটায়, হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটায়। দেখো প্রচ্ছন্ন লিথাল জিন যেগুলা, সেগুলা শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় থাকলেই মৃত্যু ঘটাতে পারবে, কিন্তু প্রকট গুলা হোমোজাইগাসও পারে, হেটেরোজাইগাসও পারে। ইঁদুরেরটা আবার এখানে অ্যাপ্লাই করতে যাও না, ইঁদুরেরটা শুধু হোমোজাইগাস। আমি বলছি এগুলা অনেকগুলো এক্সাম্পলের উপর ভিত্তি করে করা হয়। ইঁদুরের ক্ষেত্রে আমি হোমোজাইগাস দেখছি, অন্য ক্ষেত্রে তুমি হেটেরোজাইগাসও পাইতে পারো। কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিন যদি হয়, সেটা অবশ্যই হোমোজাইগাস হইতে হবে, আদারওয়াইজ মৃত্যু ঘটাতে পারবে না। মানে এরকম ধরো, এরকম হইতে হবে আর কি, এরকম ছোট হাতের হইতে হবে আর কি, এরকম হইলে মৃত্যু ঘটাতে পারবে, এরকম হইতে হবে আর কি, এরকম হইলে মৃত্যু ঘটাতে পারবে। আচ্ছা, এটাই হচ্ছে লিথাল জিনের বৈশিষ্ট্য, আশা করি তোমরা বুঝছো। আর কয়েকটা জিনিস, জাস্ট কয়েকটা জিনিস, তারপর আমাদের ক্লাস শেষ। আর কয়েকটা জিনিস জাস্ট, সেটা হচ্ছে লিথাল জিনের কয়েকটা উদাহরণ মনে রাখতে পারো। সেটা হচ্ছে ক্রিপার মুরগি। ক্রিপার মানে মুরগি মানে হচ্ছে যে সকল মুরগির পাগুলা ছোট হয়, ফলে মুরগিগুলা বুকে ভর দিয়ে হাঁটে। ক্রিপার শব্দটা অর্থ হচ্ছে বুকে ভর দিয়ে হাঁটা। তো মনে হচ্ছে যে মুরগিগুলো বুকে ভর দিয়ে হাঁটছে, এই যে পাটা ছোট হচ্ছে, এটা কারণ কি, লিথাল জিন। তারপর পা বিহীন বাছুর, তোমরা অনেকে কিন্তু পা বিহীন বাছুর দেখো। রিসেন্টলি আমরা কিন্তু একটা বাছুর দেখছিলাম, যেটা কিন্তু অনেক শর্ট হয়েছিল, তাই না, অনেক শর্ট, পা বিহীন বাছুর। এটা তো ছিল মুরগি আর বাছুরে। মানুষে হয় কিনা, অবশ্যই মানুষেও লিথাল জিন আছে। মানুষে কোন কোন রোগগুলোতে লিথাল জিন কাজ করতে পারে, হিমোফিলিয়া। তোমরা জানো হিমোফিলিয়া একটা জেনেটিক ডিসঅর্ডার, তো হিমোফিলিয়া কিন্তু লিথাল জিনের কারণে হতে পারে, হিমোফিলিয়া, এটা মানুষে। তারপর কিছু আফ্রিকান অঞ্চলে দেখবা ছোট ছোট বাচ্চাদের এক ধরনের রোগ হয়, যেটাকে বলা হয় ইকথিওসিস।
এই ইকথিওসিস হচ্ছে লিথাল জিনের কারণে, এটা ছোট ছোট বাচ্চাদের আফ্রিকায় হয়। এটা হচ্ছে দেখবা যে ওদের চামড়াগুলা ক্ষত হয়ে যায় এবং ক্ষতগুলো অনেক গভীর পর্যন্ত হয়, চামড়াগুলো ক্ষত হয়ে যায় এবং ক্ষতগুলো অনেক গভীর পর্যন্ত হয়, এটাকে বলে ইকথিওসিস, এটাও লিথাল জিনের কারণে। তারপর থ্যালাসেমিয়া তো তোমরা অনেকেই চিনো। থ্যালাসেমিয়া মানে হচ্ছে কি হিমোগ্লোবিন কম তৈরি হয়, লোহিত রক্তকণিকা কম তৈরি হয় জন্মগতভাবে, ফলে ওদের প্রায় সময় রক্তের দরকার পড়ে। তারপর আরেকটা হচ্ছে ব্র্যাকিফ্যালাঞ্জি। আমি শেষ করে দিচ্ছি, এখনই শেষ হবে। ব্র্যাকিফ্যালাঞ্জি মানে হচ্ছে আঙ্গুল শর্ট হয়ে যাওয়া, এটা বোঝাচ্ছে। আঙ্গুল, আমাদের অনেকের আঙ্গুল ছোট হয়ে যায়, এটা হচ্ছে ব্র্যাকিফ্যালাঞ্জি। এগুলো মানুষে হয়। এছাড়া তোমরা দেখবা একটা লিথাল জিনকে দুইটা টার্মে ইউজ করবে, একটা হচ্ছে সেমি লিথাল জিন, দেখো সেমি লিথাল, নট লিথাল, সেমি লিথাল। আর একটা হচ্ছে সাব ভাইটাল জিন। শেষ, এই দুইটা টপিক পরে শেষ। সাব ভাইটাল জিন একদম সোজা। একটা হচ্ছে সেমি লিথাল জিন তখনই বলবা যদি এই জিনটা 50%-এর বেশি জীবের মৃত্যু ঘটায়, 50%-এর বেশি জীবের মৃত্যু ঘটায়, পরীক্ষায় আসে, এটাকে বলা হয় সেমি লিথাল জিন। আর যে সকল লিথাল জিন 50%-এর কম, 50%-এর কম মৃত্যু ঘটায়, তাদেরকে বলা হয় সাব ভাইটাল লিথাল জিন বা সাব ভাইটাল জিন। তার মানে 50%-এর বেশি যে মৃত্যু ঘটায় সেমি লিথাল, 50%-এর কম হলে সাব ভাইটাল। উদাহরণ মনে রাখতে হবে, সেমি লিথালের উদাহরণ হচ্ছে হিমোফিলিয়া, পরীক্ষায় আসবে। হিমোফিলিয়া সেমি লিথাল জিনের এক্সাম্পল। আর সাব ভাইটাল জিনের এক্সাম্পল হচ্ছে, তোমরা একটা মাছি আছে, মাছির নাম হচ্ছে ড্রসোফিলা মাছি। এই ড্রসোফিলা মাছির ডানাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা, লুপ্ত মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি। লুপ্তপ্রায় ডানার কারণ হচ্ছে সাব ভাইটাল জিন। আর সেমি লিথাল জিনের কারণে হিমোফিলিয়া হয়। শেষ, লিথাল জিন। এতটুকু হচ্ছে আমাদের টপিক। তোমরা চলে যাও। আর নেক্সট ক্লাসে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো শেষ করে দিব। তো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।